আরশিয়া হেসে উড়ে দিল। ফান মনে করে বলল, ফাজলামো রাখেন, সত্যি বলেন কেন এসেছেন? গার্লফ্রেন্ড কি এই ভার্সিটিতে পড়ে নাকি? পড়লে অবশ্যই পরিচয় করিয়ে দিবেন। মিহির মুস্কি হাসল, মনে মনে কেবল আওড়ালো। পরিচয় তো আমি আমার হৃদয়ের সাথে করিয়ে দিতে চাই, কিন্তু আপনি হচ্ছেন কোথায়? হ্যালো মিস্টার, কই হারালেন? হুম। অর্থে চুটকির শব্দে মিহির তাকালেই কিছুটা তাড়নায় পড়ে বলে, না, তেমন কিছু না। আরশিয়াকে উদ্দেশ্য করে বলল, এখন বাসায় যাবেন? অর্থে রিক্সা ডাকিয়ে আমি আসছি। অর্থের পথ আলাদা, তাই সে চলল। মিহির প্রস্তাব রাখল। আপনাকে নামিয়ে দিই। অনেকটা পরিচিত আর চেনা জানায় না করতে পারল না। মিহিরের সাথে হেঁটে চলল গাড়ির দিকে। কেউ একজন পেছন থেকে দেখল, হাতে থাকা কাগজটা হাতের মুঠোয় মুচড়ে ছুঁড়ে মারল। মনে হলো সব রাগ সেই কাগজটার উপর ঝাড়ল। রাতে খাবার টেবিলে আশরাফ চৌধুরীর কথা তুললেন। আরশিয়াকে উদ্দেশ্য করে বলল। তারেক মির্জা ফোন করেছিলেন। আরশিয়া খাওয়া থামালো, বাবার দিকে তাকিয়ে জানতে চাইল। কি বলছে? কি আর বলবে, তোর মতামত জানতে চায়। সাঞ্চানা চৌধুরী মেয়ের আগে বলে উঠলেন। এত করে বলছে, ছেলে তো খারাপ না, সমস্যা কোথায়? আরশিয়ার বাবা মায়ের দিকে তাকালো, এক লকমা খেয়ে বলল। সময় নিয়েছি, এখনো যাইনি। বেশি সমস্যা হলে না বলে দাও। সাঞ্চানা চৌধুরী কিছু বলতে নিলেই আশরাফ চৌধুরী হাত উঁচিয়ে থামিয়ে দিলেন, বললেন। ঠিক মা, সময় নাও, তবে বেশি সময় নিও না। যা বলার বলে দিও, অপেক্ষা কিন্তু বড্ড কঠিন। আরশিয়া খেয়ে উঠে পড়ল, আর কিছু না বলে উপরে চলল। কেটে গেছে 2 দিন। বর্ষপূর্তি উদযাপনের ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে এক ধরনের উচ্ছ্বাস নেমে এসেছে। প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে। কারো রিহার্সেল, কারো প্ল্যান নিয়ে ব্যস্ততা। সব মিলিয়ে পুরো ভার্সিটি যেন উৎসবের আমেজে ভরে উঠেছে। কিন্তু আরশিয়ার মুখে সেই উচ্ছ্বাস নেই। অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব নিতে হয়েছে। মাথার উপর চাপানো বোঝার মতো মনে হচ্ছে। আরশিয়া জানে রিহানের কারণে ওকে এই ঝামেলায় পড়তে হলো। ক্লাস শেষে করিডোরে হাঁটতে হাঁটতে অর্থি বলল। আরে দারুণ হয়েছে তোকে দায়িত্ব দেওয়া, তুই পারবি। তোর মতো দায়িত্বশীল মেয়ে তো আরেকটাও নেই। আরশিয়া ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল। দায়িত্বশীলতার নাম করে আমাকে ফাঁদে ফেলেছে যে মানুষটা, সে যদি আমার জীবন থেকে দূরে থাকতো তাহলে অনেক শান্তি পেতাম। অর্থি মুস্কি হাসলো। তুই যতই বল, তোর চোখ কিন্তু অন্য কিছু বলে। রিয়ান ভাইকে দেখলেই অন্যরকম লাগে। চুপ থাক অর্থী, বাজে কথা একটাও বলবি না। রাগে চোখ গরম করে তাকালো আরশিয়া। ঠিক তখনই সামনে থেকে রিহান হেঁটে এলো, হাতে কিছু ফাইল। মনে হয় ভিসি স্যারের অফিস থেকে আসছে। আরশিয়াকে দেখে হাসি দিয়ে বলল। প্রস্তুতি শুরু হবে কাল থেকে। আজ বিকেলে তোমাকে আমার সাথে আসতে হবে অডিটোরিয়ামে। আরশিয়া বিস্ময় নিয়ে তাকালো। আমাকে কেন? কারণ তুমি দায়িত্বপ্রাপ্ত, আর আমি তোমার লিডার। আমার কথা মানতে হবে। দেখুন, আমাকে ব্ল্যাকমেল করার দরকার নেই। আমি আমার মতো দায়িত্ব পালন করব। ও, তুমি একা সব সামলাবে? শোনো আরশিয়া, টিমওয়ার্ক ছাড়া বড় কোনো কাজ হয় না। তুমি যদি রাজি না হও, তাহলে আমি নিজে ভিসি স্যারের কাছে গিয়ে বলবো তুমি দায়িত্ব এড়াতে চাইছ। আপনি? রাগে কেঁপে উঠল আরশিয়া, তবু কিছু বলতে পারল না। কারণ সে জানে রিহান সেটা করতেও পারে। একবার দায়িত্ব নিয়েছে যখন, পালন না করলে কেমন দেখায়। অর্থি পাশে দাঁড়িয়ে হেসে ফিসফিস করে বলল। চিন্তা করিস না, আমি তোর সঙ্গ দিব। ওকে, যাব। এখন শুনুন, আপনাকে দেখতে মন চায় না। রিহান হালকা স্বরে কাছে ঝুঁকে বলল। কিন্তু আমার তোমাকেই সবসময় দেখতে মন চায়, আর আমি যা চাই সেটা আমি একদিন না একদিন পাই। আরশিয়া বিরক্ত নিয়ে দ্রুত হেঁটে চলে গেল। রিহান হাসল। রনি তার অর্থী কথা বলছে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অভিক, সাহিল আর অভিষেক। শালা দুজনে কি প্রেমের কথা বলছে, চল তো শুনে আসি। সাহিলের কথায় অভিক ও বলল, চল। কিন্তু অভিষেক বাদ সাধল, বলল। মানুষের পার্সোনাল কথা শোনা ঠিক না। অভিক যেতে গিয়েও দাঁড়ালো, সাহিলকে বলল। এই আমাদের বন্ধু কেমনে হলো বলতো? শালা নিরামিষ নিজে প্রেম করিস না, আবার শুনতেও দিস না। হ্যাঁ, প্রেম করে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে দৌড়ানি খাবো? নিজের সম্মান নিয়ে টানাটানি করতেই অভিক আশেপাশে তাকালো। কেউ শোনেনি তো? না, আশেপাশে কেউ নেই, শোনেনি। তবে সাহিল মুখ টিপে হাসছে। অভিক চোখ পাকিয়ে বলল।
কথা বলিস না কিন্তু, যেটা বলছিস একদম বোম। কথা বলিস না কিন্তু, যেটা বলিস একদম বোম। শালা আরেকবার এমন গোপন অসম্মানীয় কথা পাবলিক প্লেসে বললে তোর খবর খারাপ করে দিব। তখন বিয়ে করতে পারবি, কিন্তু বাচ্চার বাপ হতে পারবি না। এর মধ্যেই রিহান আসলো। এসে সামনে রনিত আর ওর থেকে দেখে আশেপাশে চোখ বুলালো, কিন্তু কোথাও আরশিয়াকে দেখতে পেল না। সাহিল বলল, যাকে খুঁজছিস সে এখানে কোথাও নেই। রিহান সোজা রনিত আর ওরথের কাছে গেল। অভিক এবার বলল, রিহানকে কিছু বল শালা। আমি গেলে দোষ, ও রিহান গেলে তোর মুখ দিয়ে কথা বাহির হয় না। অভিক চুপ হয়ে গেল। এর সাথে যুক্তিতে পারা যায় না। রনিত আর অর্থির কাছে যেতেই ওদের দুজনের কথা বন্ধ হলো। রিহান অর্থিকে বলল, আরশিয়া কোথায়? জানি না তো, ভাইয়া আমার ক্লাস শেষ হয়েছে তাই জন্য অপেক্ষা করছি। ভাবলাম হয়তো ক্লাসে আছি। ওর ক্লাস তো তোমার আগে শেষ হয়েছে। তাহলে কই গেল? ফোন করো তো। অর্থি তড়িঘড়ি করে ফোন লাগালো। রিং হলেও ধরল না, কেটে দিল। রিহান আশেপাশে খুঁজতে গেল। আরশিয়ার ফোন বাজতে সেই শব্দে সকলে পিছনে তাকালো। তড়িঘড়ি করে সে একটা ডাস্টবিনের আড়ালে বসে পড়ল, কেউ যেন দেখতে না পায়। তার সামনে কিছু পরিচিত এবং অপরিচিত লোক। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আরশিয়া মাথা বের করে তাকালো। রাস্তায় এখন কেউ নেই। সে আড়াল থেকে বেরোলেই আশেপাশে কেউ নেই। এদিকে 3টে গলির রাস্তা, কোন দিকে গেছে বুঝতে পারল না। শিট। ব্যর্থতায় ঠোঁট চেপে উঁচু করলো। আরশিয়া যখন ক্লাস শেষ করে বেরোলো, অর্থি আসেনি বলে হাঁটতে হাঁটতে ভার্সিটির পেছনের দিকে চলে গেল। নজরে সেদিনের লোকটা আর ফারিয়াকে দেখতে পেল। কিছু বলছে দুজনে। তার লোকটা চলে গেল। সে যাওয়ার 10 মিনিট পর ফারিয়া বেরোলো কয়েকটি মেয়েকে নিয়ে। তার বেশ সন্দেহ হলো লোকটিকে তার ভালো মনে হয়নি, আর ফারিয়াকে তো নয়ই তো। তখনই তাদের পিছু নিল। আসতেছিল কিছু, কিন্তু মাঝে অর্থি কল দিয়ে সব ভেস্তে দিল। নয়তো দেখতো এরা যায় কোথায়। নজরদারিতে আরেকবার আশপাশ দেখে নিল। জায়গাটা অনেকটা নির্জন, চারিদিকে বেশি শুধু গলি। এবার পা বাড়ালো ফিরে যেতে। সকালের আলো ফুটেছে, চারদিকে কেমন সতেজ নির্মল বাতাসে হাসছে প্রকৃতি। বর্ষা প্রায় শেষের দিকে। এই 2 দিন থেকে আর বৃষ্টি হয় না। আজকের দিনটায় না হলেও আরও বেশি ভালো হয়। পরিবেশ দেখেও বোঝা যাচ্ছে আজ বৃষ্টি হবে না, তবে আবহাওয়ার বিশ্বাস নেই। মুহূর্তেই বদলে যেতে পারে, ঘনিয়ে আসতে পারে আধার। আরশিয়া আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল। দেখতে দেখতে আজ সোমবার ভার্সিটির বর্ষপূর্তি অনুষ্ঠান এসে পড়ল। এই কয়দিন অনুষ্ঠানের দায়িত্ব সাথে রিহানের জ্বালাতনে সে অস্থির। তবে এর মধ্যে ঘটেছিল আরেক ঘটনা। সেদিন রিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ওড়না ঢুকে যাচ্ছিল রিক্সার চাকায়। আরশিয়া দেখতে পায়নি। রিহান হঠাৎ চিল্লিয়ে ডেকে ওঠে। আরশিয়া শুনতে পায়নি, সে তো ব্যস্ত ফোনে কথা বলতে। ওড়নার এক কোণ চাকায় ঢুকে গেছে সবে। আরশিয়া গলার যখন টান পেল তখন হকচকিয়ে গেল। রিহান ততক্ষণে বাইক নিয়ে এসে ওড়না টেনে ফেলে দেয়, কারণ ততক্ষণে ঢুকে গেছে, ফেলে না দিলে সে নিজে পড়ত। একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিছুটা ভয়ে স্তব্ধ হয়ে গেছিল এক মুহূর্তের জন্য। আরশিয়া সেদিন কৃতজ্ঞতা জানিয়েছিল রিহানকে, তবে এর আগে লক্ষ্য করেছিল মিহিরকে। তা জিজ্ঞেস করেছিল, কিন্তু বলেনি দেখে মুখ গোমরা করে থাকতো। আরশিয়া সেসব পাত্তা দেয়নি প্রথমে। অতিবাহিত হলো সময়। আরশিয়া গোসল সেরে চুল মেরেছে ফ্যানের নিচে। তাড়াতাড়ি শুকাতে হবে, তারপর রেডি হবে। আজকে সবাই শাড়ি পরবে, বিশেষ করে তাদের পরতে হবে। তাছাড়া অর্থি তাকে না পরলে ছাড়বে না। বেশ ঘন কালো লম্বা চুল হওয়াতে তাড়াতাড়ি শুকাতে চায় না। চাইলে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারে, কিন্তু সে করে না। চুলের সুন্দর অবস্থা নষ্ট করে তার ওই যন্ত্র। একটুর পর শানজানা চৌধুরী আসলেন শাড়ি হাতে। আরশিয়া দেখলো একখানা গোলাপি রঙের শাড়ি। আরশিয়া জিজ্ঞেস করলো, এটা কবে কিনলে? আমি তো দেখিনি। কয়েকদিন আগে মার্কেটে গেছিলাম, তখন কিনেছিলাম। তুই রেডি হয়ে নে। সে আর কিছু জিজ্ঞেস করলো না। হয়তো কিনেছে সে দেখেনি। মাকে রাখতে বলল, চুল শুকালে শাড়ি পরবে। সময় আছে এখনো অনেকটা, 2টোর দিকে পৌঁছালেই হবে। অনুষ্ঠান শুরু হবে 3টে থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রায় 30 মিনিট চুল শুকালো। যদিও ভেতরে চুলের গোড়ার দিকে একটু করে ভেজা আছে, কিন্তু এখন সময় নেই। দায়িত্ব পালন করতে তাড়াতাড়ি যেতে হবে। সব ঠিকঠাক আছে কিনা দেখতে হবে, সামলাতে হবে সব। আর সে শাড়ি পরার প্রস্তুতি নিচ্ছে সবে। ব্লাউজ পেটিকোট পরে শাড়ি চড়াতে যাচ্ছে। অর্থি তখনই আসলো। পরনে তার মেরুন রঙের শাড়ি, হাতে ম্যাচিং কাচের চুড়ি আর ঠোঁটের লিপস্টিক, সব মিলিয়ে মাশাআল্লাহ। আর সে চোখ গেল তারই দিকে। সে হাসলো।
অসম্ভব সুন্দর লাগছে তোকে। অর্থি লজ্জা পেল, হেসে বলল, মিথ্যে প্রশংসা করতে হবে না, আমি জানি আমায় অতও ভালো লাগছে না। আম্মু বলো তো, ও কি সুন্দর লাগছে না? আমি কি মিথ্যে বলছি? সঞ্জনা চৌধুরী হাসলেন, অর্থির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। অর্থি বোধহয় এবার লজ্জা পেল, মাথা নিচু করে নিল। রনিত আসার সময় কল দিয়েছিল তাকে দেখার অপেক্ষায়, সেও নাকি অধীর আগ্রহে বসে আছে। মা দেখেও বলেছে তার হৃদয়ের রাজ্যের রাজরানী লাগবে। সে এবার ভাবা বাদ দিয়ে আরশিয়াকে শাড়ি পরতে হেল্প করলো, কুচি ঠিক করে দিতে দিতে বলল, বিয়েটা করলে আজ এই মুহূর্তে কত রোমান্টিক হতো। ভাইয়ার শাড়ির কুচি ঠিক করে দিত, তারপর তুই থামবি? আরশিয়ার রাগের ভান ধরে থাকা চোখ দেখে হাসলো। তখনই ফোন বেজে উঠল। অর্থির পাশে ফোন থাকায় দেখতে পেল ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে মিহির নামটা। সে ভ্রু কুচকাল। আরশিয়া তখনই ফোন তুলে নিল। তিত্তির করে যেন রোদ বাড়ছে। এতদিন বৃষ্টি হয়ে হয়ে মানুষকে অতিষ্ঠ করলো, আর আজ গ্রীষ্মের দুপুরের মতন কড়া রোদ উঠেছে। সময়টা তখন দুপুরের পরই। রিক্সা থেকে আরশিয়া আর অর্থি নামলো। গরমে তাদের অবস্থা শেষ, তার মধ্যে শাড়ি পরায় ঘেমে একাকার অবস্থা। আরশিয়া এই রোদে বিরক্ত হলো। এত কড়া রোদ আজই হতে হলো? বিরক্তি নিয়ে পা বাড়ালো তারা দুজনে। ভার্সিটির গেট পেরোতেই অন্যরকম এক আমেজ। আজ যেন চেনা ভার্সিটি অচেনা রূপে দাঁড়িয়ে আছে। চারদিকে ঝলমলে সাজসজ্জা, প্রতিটি ভবনের দেওয়ালে নববধূর ন্যায় সাজ। ভার্সিটির আঙ্গিনায় রঙিন আলপনা, গেট থেকে শুরু করে প্রতিটি কোণায় টানানো রঙিন বাতি আর ফেস্টুন। রাস্তার দুপাশে ঝুলছে ব্যানার, আর ব্যানারে লেখা বার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান, আমাদের স্বপ্ন আমাদের উৎসব। মাঠ জুড়ে সাজানো স্টেজ, লাল কার্পেটে ঢাকা পুরো মঞ্চ, পেছনে বড় বড় লাইটিং, ফুলের মালা দিয়ে সাজানো ব্যাকড্রপ। চেয়ারগুলো একটার পর একটা সুন্দরভাবে বসানো। পাশে সাজসজ্জার জন্য আলাদা সেকশন তৈরি করা হয়েছে। কেউ ব্যস্ত সাউন্ড সিস্টেম ঠিক করতে, কেউ মাইক চেক করছে, কেউ বা ডেকোরেশনের শেষ কাজটুকু সাজছে। আরশিয়া আর অর্থি ভেতরে ঢুকতে সবাই তাকালো। গোলাপের শাড়িতে আজ অন্যরকম লাগছিল আরশিয়াকে, একেবারে যেন একটা ফুলের মতন। পাশে মেরুন শাড়িতে অর্থিও কম যায় না। দুজনকে একসাথে দেখে একদম ঝলমলে লাগছিল। রিহান তখন বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। তার চোখ হঠাৎ এগিয়ে আটলো আরশিয়ার দিকে। এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, যেন সময় থেমে গেছে। চশমার কাচের ভেতর দিয়েও সেই চোখের দৃষ্টি স্পষ্ট বোঝা যাচ্ছিল। সানগ্লাসটা চোখ থেকে খুলে মুগ্ধ হয়ে তাকালো, কিন্তু তার মুগ্ধটা বেশি সময় টিকল না। হুট করে তার হাসি উবে গেল, কারণ সেই সময়ে মিহির এসে দাঁড়ালো আরশিয়ার পাশে, ডাকলো তাকে। আরশিয়া ঘুরে তাকালো। আরে, আপনি এত তাড়াতাড়ি আসলেন? ভাবলাম আরও পরে আসবেন, আপনি ব্যস্ত মানুষ। আরও টুকটাক কথা চলল। রিহান কেবল তাকিয়ে রইল। কথা শুনতে না পেলেও আরশিয়া ছেলেটার শেষে কথা বলা দেখে ওর গা জ্বলে গেল। রেগে লাথি মারল মাটিতে পড়ে থাকা স্পিড ক্যানের ওপরে। সেটি ছিটকে গেল কিছু দূরে। সাহিল আর অভিষেক তার দৃষ্টি লক্ষ্য করে কারণ বুঝতে পারল। আসল কারণ বুঝতে পারল। রনিতের সেদিকে নজর নেই, সে তো তার প্রিয়তমাকে দেখতে ব্যস্ত। অভি কোথা থেকে এসে রিহানকে বলল, চলো, ওইদিকে একটা সমস্যা হয়েছে। রিহান প্রথমে শোনেনি, রাগে তার চোয়াল শক্ত হয়ে আসছে। অভিক আবার বলতেই সে শুনল। কোনো কথা না বলে ওর সাথে হনহনিয়ে চলে গেল। তোমাকে একেবারে প্রিন্সেস লাগছে আজ, সত্যি দারুণ। মিহিরের কথায় আরশিয়া একটু অপ্রস্তুত হয়ে গেল। কথা বলার আগে রিহান পাশ থেকে এগিয়ে এসে হালকা ঠান্ডা স্বরে বলল, সময়টা নষ্ট করো না। আরশিয়া, তোমার দায়িত্বের জায়গায় গিয়ে দাঁড়াও, প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। মিহির একটু বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। রিহান তার দিকে কড়া দৃষ্টি লক্ষ্য করলেই তবে বুঝতে পারল না কেন। অনুষ্ঠান শুরু হলো জাতীয় সঙ্গীত দিয়ে, তারপর উপাচার্যের বক্তব্য, সিনিয়র শিক্ষকদের স্মৃতিচারণ, সব কিছুতেই একটা উৎসবের আবহ। এরপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। কেউ নাচছে, কেউ গান গাইছে, কেউ আবৃত্তি করছে। দর্শক সারি হাততালিতে মুখর হয়ে উঠল। মাঝে অর্থি আর রনিতের দেখা হলো। রনিত মুগ্ধ চোখে অর্থির দিকে তাকিয়েছিল, অর্থি শুধু লাজুক হাসি দিয়ে নিচে তাকিয়েছিল। অন্যদিকে রিহান আরশিয়া দায়িত্ব সামলাতে ব্যস্ত থাকলেও বারবার তার চোখ চলে যাচ্ছিল মঞ্চের একপাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির দৃষ্টি আরশিয়ার দিকে। রিহান এবার আরশিয়ার কাছে এসে কিছুটা রেগে পড়ল। ওই ছেলেকে, কি সম্পর্ক তার সাথে? আরশিয়া ভ্রু কুঁচকে তাকালো। কেন বলুন তো?
সেই যেই হোক, আপনার কি? রিহান আবারও দেখলো মিহির ছেলেটি তাকিয়ে আছে। তার রাগ বাড়ল, হাতে থাকা কেচিটা রাগে চেপে ধরল। কেটে গেল আঙুল, রক্ত গড়িয়ে পড়তেই ব্যথা অনুভব করতেই একটু শব্দ করে উঠল। আরশিয়া দেখে এগিয়ে গেল। রিহান তার এগিয়ে আসা দেখে হনহনিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আমার কিছু না, তোমারও কিছু না হোক। আরশিয়া তার দিকে তাকিয়ে রইল। তারপর তাকালো মাটিতে পড়ে থাকে তাজা রক্তগুলোর দিকে। পাশ থেকে কেউ একজন তাকালো। আরশিয়া ছুটল সেদিকেই। অবশেষে অনুষ্ঠান শেষ হলো। আরশিয়া হাঁপ ছেড়ে বাঁচল। তবে শাড়ি পরে প্রচুর গরম লাগছে। মনে হচ্ছে কখন শাড়ি ছাড়তে পারবে আর শান্তি পাবে। অর্থি এসে দাঁড়ালো তারই পাশে। সে জানালো রাত হয়েছে, তাই রনিত বাসায় পৌঁছে দেবে। আরশিয়া একা যাবে। রাত খুব একটা বেশি হয়নি, 8টা বেজেছে। অর্থি চলে গেল। আরশিয়া দাঁড়িয়ে রইল। আশেপাশে রিহানকে খুঁজল বোধহয়, কিন্তু দেখতে পেল না। সেই সময়ের পর রিহানকে আর খুব একটা দেখতে পায়নি। আর পেলেও অনেকটা দূরে ছিল, মুখ ভার করে। আরশিয়া হয়তো কিছুটা আন্দাজ করতে পারল। তারপর কিছু একটা ভেবে আশরাফ চৌধুরীকে ফোন করলো। তিনি জানালো এখনও অফিসে আছে। তাই আরশিয়া আর কিছু বলল না। গাড়ি পাঠাতে চাইলে আরশিয়া না বলল। সে বাসায় যাওয়ার জন্য গেটের দিকে যেতেই নিচ্ছিল, তখনই কারো ফিসফিস কণ্ঠে পা থেমে যায়। আশেপাশে কেউ নেই। সে একটু বাম পাশে এগিয়ে গেল। বোঝার চেষ্টা করলো কোথা থেকে আসছে কণ্ঠ। দেয়ালের ওপাশ থেকে কণ্ঠ আসছে বুঝতে পেরে কান পাতল দেওয়ালে। শুনতে পেল শুধু, আজ অনুষ্ঠান ছিল, এর জন্য কাজ হয়নি। কাল ভার্সিটি বন্ধ, পরশু আসবো। তারপর আর কিছু শুনতে পেল না। কার কণ্ঠ ঠিক বুঝতে পারল না। কে দেখার জন্য সে ওপাশে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে কেউ তার হাত টেনে ধরে। অন্ধকারে সে হকচকিয়ে গেল, ভয় পেল। এই দিকটায় মানুষ কম, লাইটিং নেই বললেও চলে। হঠাৎ হাত টান দেওয়াতে আরশিয়া হকচকিয়ে যায়, ভয়ও পায় কিছুটা, কারণ এদিকে খুব একটা মানুষ নেই। হাতের সাথে তার মুখেও হাত দিয়ে চেপে ধরা। পেছনে কে দেখতে পাচ্ছে না, মুখ দিয়ে আওয়াজ করবে সে উপায়ও নেই। আরশিয়া কেবল ছাড়ানোর চেষ্টা করছে। বলিষ্ঠ দেহের পুরুষের সাথে কি আর পেরে ওঠা যায়? সেও পারল না। ভার্সিটির পেছনের গেট দিয়ে নিয়ে যাচ্ছে তা দেখতে পাচ্ছে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে তা জানা নেই। অনেকটা যাওয়ার পর হাত ও মুখ ছেড়ে দিল। আরশিয়া হাঁপাতে লাগলো। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে, হাঁসফাঁস লাগছে, নিঃশ্বাস পড়ছে তড়িঘড়ি করে। কে তাকে নিয়ে আসলো তা দেখার জন্য পেছনে তাকাতেই কাউকে দেখতে পেল না। আশেপাশে কেউ নেই। হুট করেই কেউ সামনে আসলো। সোডিয়ামের আলোয় সে ব্যক্তির মুখশ্রী স্পষ্ট দেখা গেল। ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে, যেন বেশ মজা পেয়েছে। তার হাসি দেখে আরশিয়ার রাগ হলো। কিছু বলতে নিলেও রিহান শুনল না। আবারও ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো। আরশিয়া উঠতে নিলে সেও বসে পড়ে, দরজা বন্ধ করে দেয়। গাড়ি স্টার্ট দেয় তখনই। আরশিয়া রেগে ছোট ছোট করে তাকালো, বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? এসবের মানে কি? আবার কি করতে চান? আরশিয়ার অদ্ভুত কৌতূহল চোখের দিকে একবার তাকালো রিহান, কিন্তু উত্তর দিল না। শুধু গাড়ি চালাচ্ছিল আরশিয়ার প্রশ্নকে অবহেলা করে। আরশিয়া চিৎকার করতে চাইলেও রিহান থামতে চাইল না। শুনবেন না তো? আরশিয়া বলল, কিন্তু রিহান মাথা নাড়ালো না। তাহলে লাভ দিব। দরজা খুলতে পারলে দাও। আরশিয়া ফুঁসে উঠলেও সে শুনল না। শেষে বাধ্য হয়ে চুপ করে থাকলো। দেখতে থাকলো কই যায় কি হয়। এতদিন সামান্যটুকু জেনেছে, তার প্রতি ধারণা বদলেছে। তারিক মির্জা আশরাফ মির্জাকে ফোন করলেন। ভালো মন্দ জিজ্ঞেস করে জানতে চাইল মেয়ের মতামত। তিনি কি বলবেন? মেয়ে তো জানাননি, তাই বলল, আজ ফিরুক, জেনেই বলল কাল সকালে কিংবা রাতেই। আরও কিছু কথা বলে ফোন রাখলো। আশরাফ চৌধুরী হাঁপ ছাড়ল। সবে অফিসে ফিরেছে, আজকে মিটিং ছিল আর এত ক্লান্ত লাগছে। সাঞ্চনা চৌধুরী 1 গ্লাস পানি এনে দিল। পানিটুকু শেষ করে সোফায় গায়ে এলিয়ে দিল। কিছুক্ষণ পর চোখ খুলল। স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, আর শিয়ার তো ফাংশন শেষ হয়েছে, এতক্ষণে আসার কথা। ফোন করে দেখেন কোথায় আছে। মেয়েটা কথা শোনে না। বলি বাড়ির গাড়ি নিয়ে যেতে, কিন্তু তার নাকি রিক্সা খুব পছন্দ, কিন্তু তার নাকি রিক্সা ভালো লাগে। আশরাফ চৌধুরী আরশিয়ার নাম্বার ডায়াল করলো। রিং হলেও ধরল না। 2 বার কল দিয়ে আর দিল না। মাঝে মধ্যে এমন হয়, বাসার আশেপাশে আসলে কল কেটে দেয়। হয়তো এসেছে এই জন্য আর দিল না। একসময় গাড়ি থামলো নির্জন নদীর পাড়ে। রিহান আগে নেমে পড়ল। ধীরে ধীরে আরশিয়াও নামলো। নদীর পাড়ে এই সাইডে আলো জ্বলছে।
তবে এই সাইডটা একটু অন্ধকার। আরশিয়ার মনে নানা অনুভূতি, ভয়, উত্তেজনা ও অদ্ভুত আকর্ষণ একসাথে। কেন এখানে নিয়ে আসলো সেই ভাবনাও। রিহান কিছু বলল না। সে নদীর পাড়ে বসে পড়েছে। আরশিয়া পাশে দাঁড়িয়ে রইল। চাঁদের আলো নদীর পানিতে পড়ে ঝলমল করেছে। আরশিয়ার চোখে আলো ছায়ার খেলা। রিহানের অবয়ব নদীর জলে প্রতিফলিত হচ্ছে, আর পাশে আরশিয়ারও প্রতিচ্ছবি প্রতিফলিত হলো। আরশিয়ার নজর সেদিকেই ছিল। হঠাৎ রিহান ধীর কণ্ঠে বলল, নদীর জলের প্রতিচ্ছবির মতো বাস্তবে আমরা কবে পাশাপাশি হব? ভালোবেসে একসাথে চলবো। আমি কি বেশি খারাপ? আরশিয়া কিছু বলতে চাইল, কিন্তু রিহানের চোখের গভীরতায় যেন কথা আটকে গেল। আজ কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি, রিহান আরও বলল। শুধু কিছু কথা বলতে নিয়ে এসছে। আরশিয়া গভীরভাবে শ্বাস ফেলল। চাঁদের আলো, নদীর স্নিগ্ধতা আর রিহানের কাছাকাছি থাকা সব মিলিয়ে তার হৃদয় হঠাৎ অচেনা রকম উত্তেজনায় ভরে গেল। রিহান চুপ করে কিছু ভাবছে। আরশিয়া নদীর পাড়ে দাঁড়িয়ে রইল। চাঁদের আলো তার চুলে নরম আবছা আভা ফেলছে। নদীর জলের ধারা হালকা বাতাসে দুলছে। প্রতিটি ছোঁয়া যেন মুহূর্তকে আরও কোমল করে তুলছে। রিহান হুট করে উঠে পড়ল, কিছুটা কাছে এগিয়ে এলো। চোখে গভীর উদ্বেগ আর মৃদু আবেগের মিশ্রণ। তার পা আরশিয়ার দিকে এগিয়ে গেল। আরশিয়া, রিহানের শীতল কণ্ঠে কী ছিল জানা নেই, তবে হৃদয়ে কম্পন সৃষ্টি হলো। সে ধীর কণ্ঠে আবারও বলল, আমি জানি তোমাকে এখানে আনা ঠিক হয়নি, কিন্তু আমি কোনো উপায় না পেয়ে এনেছি। একসময় সম্পর্ক কেমন ছিল তা মনে রাখতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, তুমি নিশ্চয়ই সেটা জানো। আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আরশিয়ার হৃদয়ের অন্তঃপটে কিছু অনুভব করলো। বুকের বাঁ পাশে ধূপ করে উঠল। মনে হলো চারপাশে শীতল বাতাসে হৃদয় শিউরে উঠল। তারপর আবারও রিহানের কথা শোনার জন্য তাড়ি পানে চাইল। আমি তোমার জন্য অপেক্ষা করতেও রাজি, কিন্তু অপেক্ষার শেষে তুমি কি আমার হবে এই কথা দিতে হবে। অপেক্ষা কষ্টকর হলেও অপেক্ষার শেষে ফল মিষ্টি হলে অপেক্ষা করা ব্যর্থ হবে না, এমন আশ্বাস কি তুমি দেবে? তুমি আমার জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তের অংশ হবে। তোমাকে চাই আমার জীবনসঙ্গী হিসেবে। পথ পেরোতে হাতের ডান পাশে, ঘুমের ঘরে বুকের বাঁ পাশে। ঘুম ভেঙে গেলে যেন তোমাকেই দেখতে পাই। আরশিয়া নিশ্চুপ তাকিয়ে শুনছে। তার দেখছে সামনের মানুষটাকে। কি পরিবর্তন? সত্যি কি পরিবর্তন নাকি অন্য কিছু? এমন প্রশ্ন আসে মাঝে মধ্যে। কোনো শব্দের প্রয়োজন নেই, শুধু আমাকে দেখো, বোঝো আমি তোমাকে ভালোবাসি আর চাই তোমার পাশে থাকতে। কোনো বাধা নেই, কোনো ভয় নেই। তুমি যদি রাজি হও আমরা একসাথে চলতে পারি, যেমন নদীর ধারে চিরকাল একসাথে প্রবাহিত হয়। রিহান উত্তরের আশায় তাকিয়ে রইল, কিন্তু আরশিয়া তারপরও চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। রিহানের হৃদয়ে দ্রুত ধুকপুক করছে। নদীর ধারে চাঁদের আলোতে রিহানের চোখে মিশে আছে ভয়, ভালোবাসা এবং প্রত্যয়, সব মিলিয়ে এক অনন্য আবহ। আরশিয়া বুঝতে পারছে ভয় তার উত্তর নিয়ে। আরশিয়া রিহানের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইল। নদীর ঝলমল পানির প্রতিচ্ছবির মতো তার অনুভূতিও মিশ্রিত ভয়, অনিশ্চয়তা। আরশিয়া কেবল ধীর কণ্ঠে বলল, বাসে যাব। রিহান আশাহত হলো। চোখ চিকচিক করে উঠল। চোখে মুখে অদ্ভুত শূন্যতা ফুটে উঠল। হৃদয়ে হালকা ব্যথা অনুভব করলো। এ ব্যথা না পাওয়ার ব্যথা। নদীর স্রোতের মতো তার অনুভূতি ভেসে গেল। কোনো এক পাড়ে আছড়ে পড়ল। সে নিঃশব্দে গাড়ির দিকে ফিরে গেল। পকেটে রাখা ছোট গোলাপ ফুলটা ফেলল নিঃশব্দে। আরশিয়া মাটিতে পড়ে থাকা ফুলটার দিকে তাকালো, তারপর তাকালো মানুষটার দিকে। রিহান ততক্ষণে গাড়িতে উঠে বসতে। সে বুঝতে পারছে তার অনুভূতির মূল্য নেই অপর প্রান্তের মানুষটার কাছে। মানুষ যখন অনুভূতির মূল্য পায় না, তখন সে পাথরের ন্যায় শক্ত নিস্তুপ হয়ে থাকে। আরশিয়া এসে গাড়িতে বসলো। একবার রিহানের দিকে চোখ রাখলো। আরশিয়া বসতে রিহান স্টার্ট দিল। ধীরে ধীরে গাড়ি চলল। নিস্তব্ধ রাত, নদীর পাশে কেবল বাতাসের হালকা শব্দ আর গাড়ির চাকা মাটিতে ঘষার শব্দ। দুজনের মধ্যে ভারী নিস্তব্ধতা। আরশিয়ার মন ভরা ভাবনা আর রিহানের হৃদয়ে হাহাকার, সব মিলিয়ে একটা অদ্ভুত মুহূর্ত। কিছুদূর চলার পর গাড়ি থামলো। রিহান নেমে পড়ল। আরশিয়া তাকালো ওদের বাসার ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। হাতঘড়ির দিকে একবার তাকালো। বেশ দেরি হয়ে গেছে। একটু আগে আশরাফ চৌধুরী ফোনও করেছিলেন, কিন্তু সে ধরেনি। সে চলে গেল খানিকটা। হঠাৎ ফোনের রিংটংয়ে পেছনে ফিরল। রিহানও তাকালো।
ফোন তার হাতেই আছে, তাহলে কার? আরশিয়া ব্যাগে খুঁজলো, তার ফোন নেই, তার মানে তারই। আরশিয়া এগোনোর আগেই রিহান এলো। গাড়ি থেকে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে থাকা নামটা দেখে বুকের ভেতর আরও তীব্র ব্যথা অনুভব হলো। আরশিয়া হাত বাড়াতেই তার চোখের দিকে না তাকিয়ে ফোনটা দিল। ফোনটা ব্যাগে ঢুকিয়ে চলল আবারও। রিহান শেষ আশায় তাকিয়ে থাকলো, কিন্তু আরশিয়া পেছনে না তাকিয়ে সরাসরি বাসার ভেতরে চলে গেল। রিহানের চোখে অদ্ভুত হতাশা। সে একবার গাড়ির ডিকিকে লাথি মারে, চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তারপর গাড়িতে উঠে স্টার্ট দিয়ে ধীরে ধীরে চলে গেল। নিঃশব্দ রাতের পাথের মতন হাহাকারে তার বুকের ভেতর তোলপাড় চলল। রাত 11টা। রিহানের গাড়ি এসে থামলো তাদের বাসার সামনে। এত দেরিতে ফেরার কারণে তারেক মির্জার ঝাড়ি খেতে হবে নিশ্চিত, তবে আজ তা তোয়াক্কা করল না। মনে তার অশান্তি, কিছু ভালো লাগছে না। আরশিয়াকে নামিয়ে দিয়ে এসে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ডিকির উপর চড়ে বসেছিল অনেকটা সময়। গাড়ি পার্ক করে রেখে দরজার কলিং বেল চাপল। ইভা এসে দৌড়ে দরজা খুলে দিল। তার ঠোঁটের মুচকি হাসি দেখে রিহান ভ্রু কুঁচকাল, জিজ্ঞেস করলো, পাগলের মতো হাসছিস কেন? আমাকে কি জোকার লাগছে? আবারও ইভা গটগটিয়ে হেসে উঠল। রিহান ছোট ছোট চোখ করে তাকালো। সোফায় বসা হামিদ মির্জাকে উদ্দেশ্য করে বলল, চাচু, তোমার মেয়ে পাগল হয়ে গেছে, নত জিনে ধরেছে, কারণ ছাড়া শুধু হাসছে, দেখো। হামিদ মির্জা ফোনে কথা বলছিল। ফোন রেখে বলল, ওর কথা ছাড়, আয় তোর জন্য একটা খবর আছে। হামিদ মির্জাও হাসছে। রিহান ভাবছে আজ সবার হলো কি। নাবিল কোথা থেকে এসে রিহানকে জড়িয়ে বলে উঠল। নাবিলের কথা শুনে রিহান অবাক হলো। নিহারিকা মির্জা ওকে টানলো। সাইমা মির্জা এসে হেসে জানালো, তোমার জন্য মেয়ে ঠিক করেছি। একজনের জন্য তো অপেক্ষা করে থাকা যায় না, সে মেয়ে রাজি না হলে করার তো কিছু নেই। রিহান এবার আর কিছু বলল না, নীরবতা পালন করলো খানিকক্ষণ। শুধু মনে মনে বলল, বুকের বাঁ পাশে তোমার জায়গা না হলেও তোমায় না পাওয়ার ব্যথার জায়গা ঠিকই হলো। মধ্যরাত, নিস্তব্ধ শহর ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। আকাশের কোণে আধো আলো, আধো আধার চাঁদ, চারপাশে কুমোট নীরবতা। জানালার বাইরে কেবল মাঝে মাঝে ভেসে আসছে কুকুরের ডাকে ফাঁকা পথের প্রতিধ্বনি। রিহান বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। এপাশ ওপাশ করছে বারবার। বুকের ভেতর জমে থাকা হাহাকার, নদীর পাড়ে সেই অস্বীকৃত মুহূর্ত বারবার চোখের সামনে ভেসে উঠছে। আরশিয়ার নির্লিপ্ত বাসায় যাব, এই কথাটা যেন তার কানে কাটার মতো বিঁধে আছে। মোবাইল ফোন টেবিলের ওপর পড়ে আছে, কিন্তু তার হাত এগোয় না। স্ক্রিনের আলো জ্বলছে, নিচ্ছে বন্ধুদের কল, মেসেজ, সব কিছুই অপেক্ষা করছে। বুকের বাম পাশে যেন একটা ভারী পাথর চেপে বসেছে। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে নদীর ধারে চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা আরশিয়ার অভাব। মনে হয় কাছে গিয়ে তাকে আঁকড়ে ধরে বলতে, আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু বাস্তবতা নির্মম। সে জানে আরশিয়া তার জন্য নয়। ঘড়ির কাঁটা ঘুরতে থাকে, রাত পেরিয়ে ভোর হয়। তবুও রিহানের চোখে এক ফোঁটা ঘুম নেই। নিশাচর পাখির মতন জেগে রইল। ছটফট করে রাত্রি কাটল, চোখগুলো জ্বলছে। হুট করে কারোর জন্য হৃদয়ে অনুভূতির জায়গা হলে, অপর ব্যক্তি না চাইলে তখন মানুষ ভেঙে পড়ে। সাময়িকভাবে মনে হতে থাকে সে ছাড়া জীবন অচল। যদিও কাউকে ছাড়া জীবন থেমে থাকে না, কিন্তু সেই সময়টাতে তেমনই মনে হয়। সকাল, ডাইনিং টেবিলে সবাই বসেছে নাস্তা খেতে। রিহান চুপচাপ এসে বসে পড়ে। কারো দিকে তাকাচ্ছে না, কারো সঙ্গে কোনো কথাই বলছে না, শুধু যান্ত্রিকভাবে খাবার মুখে নিচ্ছে। ইভা, নিহারিকা, নাবিল সবাই মজা করার মতন কিছু বলতে চাইল, কিন্তু তার নির্লিপ্ততা দেখে আর এগোয়নি। খাওয়া শেষ করেই উঠে পড়ল। সবার চোখে তার অবসন্নতা ধরা দিলেও কেউ কিছু বলল না। বন্ধুরা ফোন করছে একের পর এক, স্ক্রিনে নাম ভেসে উঠছে। রিহান কেবল তাকাচ্ছে, ধরছে না। ফোনটা সাইলেন্ট দিয়ে বালিশের নিচে ফেলে দিয়েছে। রুমে দরজা বন্ধ করে অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। দুপুর গড়িয়ে গেল, সময় যেন থমকে গেছে। কিছুই ভালো লাগছে না। বিছানা থেকে উঠে ফোনের স্ক্রিনে কালকের তোলা আরশিয়ার শাড়ি পরিত ছবিখানার দিকে চেয়ে রইল। কালকে যখন আরশিয়া অর্থির সাথে কথা বলছিল, তখনই দূর থেকে তুলেছিল। সেই ছবিটা দেখার সময়ই চোখে পড়ল ছবির এক কোণে দূরে আরেকজনের ছবি দেখা যাচ্ছে। রিহান ফোনটা ছুঁড়ে মারল। সবখানে অসহ্যের মধ্যে আরও অসহ্যকর মনে হলো। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। বিকেল গড়াতেই তারেক মির্জা এসে দরজায় নক করলেন। সাথে সাইমা মির্জা বাইরে থেকে বলল, রিহান,
তৈরি হয়ে নাও, আজ সন্ধ্যায় একটা জায়গা যেতে হবে মেয়ে দেখতে। সাইমা মির্জাও মৃদু হাসি দিয়ে চোখ করলেন। এখন আর দেরি করলে চলবে না, সময় হয়েছে। রিহান কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়িয়ে দৃঢ় গলায় বলল, আমি কোথাও যাব না, পারলে আরশিয়াকে এনে দাও। তারেক মির্জা ছেলের কথাই অপ্রস্তুত হলো। এমন কথা আগে কখনো বলেনি তার সামনে। সাইমা মির্জা কেবল মুখ টিপে হাসল। ছেলে তার পাগল হয়েছে। দরজায় শত নক করেও খুলল না। শেষে সাইমা মির্জা না পেরে কাউকে কল করে কিছু বলে। রিহানের ফোনে কল আসে। বন্ধুরা কেউ হয়তো, তাই আর চাইল না। পরপর কল দিতেই আছে দেখে বিরক্ত হয়ে নাম্বার না দেখেই ধরল। হ্যালো, কতক্ষণ থেকে কল দিচ্ছি, কি করছিলেন? প্রেমিকাকে চিঠি লিখছিলেন নাকি? বিরহে পড়ে দেবদাস হয়ে পড়ে আছেন? রিহান চমকে উঠল। অপরিচিত কণ্ঠ শুনে অবাক হলো। সে কি ভুল শুনছে? নাম্বার চেক করতে কান থেকে নামিয়ে দেখল না, ঠিকই দেখছে। অবাক হয়ে তার প্রশ্নের উত্তর দিল। দেবদাস হতে চায়নি, কিন্তু এখন বাপ্পারাজ হয়ে গেছে। আরশিয়া উপাস থেকে হাসলো, তারপর রাগের ভান ধরে কড়া গলায় বলল, তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, নয়তো সত্যি বাপ্পারাজের মতো বলতে হবে। আঙ্কেল, বাড়ি এত সাজানো কেন? আরশিয়া কোথায়? আব্বু তখন বলবে আরশিয়ার তো বিয়ে হয়ে গেছে বাবা। আপনি তখন বলবেন না, আমি বিশ্বাস করি না। রিহান ভ্রু কুচকাল। এপাশ থেকেও আরশিয়া হেয়ালি হাসির শব্দ শুনতে পেল। আরশিয়া আবার বলল, বাপ্পারাজের মতো হতে না চাইলে এক্ষুনি রেডি হয়ে চলে আসুন। রিহান হিসাব মিলানোর চেষ্টা করলো, বুঝতে পেরে বলল, তার মানে কি? জি হ্যাঁ, যা বুঝেছেন তাই। তাড়াতাড়ি আসুন, নয়তো হ্যানার মতো চলে যাব। এই না না, আসছি 5 মিনিট। ডানা থাকলে তো এক্ষুনি উড়ে যেতাম। আরশিয়ার হাসি থামছে না। ফোন রাখতেই অর্থি বলে উঠল, হ্যাঁ, অবশেষে প্রিয়তমা বুঝলো প্রিয়তমের ভালোবাসা। ঝগড়া থেকে শুরু হলো আজ তাদের শুভ পরিণয়। আরশিয়া কেবল হাসলো, মনে করলো সেই দিনের কথা। আসলে সময় কত দ্রুত যায়, না চাইতে হুট করে অনুভূতি জন্মায়। হয়তো অপর পাশের মানুষটার পাগলামিতে, নয়তো যত্ন আর ভালোবাসার খেয়ায়। সে কি ভালোবাসে? হয়তো না, তবে কিছু একটা অনুভূতি তো আছে, যার কারণে তার এই সিদ্ধান্ত। ভালোবাসা না হয় ধীরে ধীরে হবে, একসাথে চলতে গিয়ে আবারও প্রেমে পড়বে। আপনি কোথায় আসবেন তো? আমি কিন্তু সব বুঝিয়ে বলেছি। জীবনে তাকিয়ে বেছে নেবেন যে আপনাকে ভালোবাসে। আপনি হয়তো আমাকে পছন্দ করেন, তেমন অনুভূতিও আছে, কিন্তু আমার তো নেই। কখনো ভাবিও নি কিছু, অথচ তার সাথে ঝগড়া ঝামেলা করেও কিছু অনুভব বুঝতে পারি। ওনার আমার প্রতি ভালোবাসার মেহনতি। আপনি নীলাকে হ্যাঁ বলুন, সে আপনাকে ভীষণ ভালোবাসে। আপনাকে বলতে পারেনি, কারণ আপনি তার কাছে আমার কথা বলেছিলেন বলে। সে আপনার ভালো বন্ধু, এবং বন্ধু থেকে ভালো স্ত্রী হতে পারবে। বন্ধু বউ একসাথে দুটো পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। সে আপনাকে বন্ধু হয়ে বুঝবে, অর্ধাঙ্গিনী হয়ে আগলে রাখবে, ভালোবাসবে। জানেন না, সামান্য কয়েকদিনের একপাক্ষিক ভালোবাসা কিংবা ভালো লাগা না পাওয়ার ব্যথা। তবে নীলা তো আপনাকে ভালোবাসে, 2 বছর হতে চলল। তবে আপনি বুঝতে পারেননি, তার কষ্ট আপনার থেকেও বেশি। বন্ধু হিসেবে বলি, তাকে ভালোবাসেন, আঁকড়ে ধরুন এবং তাকে আজকে জানাবেন। আর অবশ্যই তাকে নিয়ে আসবেন এখানে। আরশিয়া কল রাখলো, হেসে উঠল আনমনে। মনে পড়ল সেদিন নীলা মেয়েটা এসেছিল, কিভাবে যেন ঠিকানা জোগাড় করেছিল জানা নেই। এসে বলেছিল তাকে এইসব কথা। মেয়েটা ভীষণ ভালো, আর তার সুখের জন্য আরশিয়াকে রাজি হতে বলেছিল। এজন্য হয়তো বলে ভালোবাসার মানুষকে উদার হতে শেখায়। দুঃখ পেলেও ভালোবাসার মানুষের সুখের কথা ভাবে। মিহিরকে কালকে ভার্সিটিতে সব বলেছিল, তারপর শুনে সে চুপচাপ বেরিয়ে এসেছিল শেষে। মিহির কান থেকে ফোন নামিয়ে হাঁটা ধরল, পা হঠাৎ থেমে গেল। কানে এলো হাসির শব্দ। তাকালো সোজাসুজি হসপিটালের এক কেবিনের দিকে। নীলা একটি বাচ্চা রোগীর সাথে হেসে কথা বলছে। মেয়েটা হাসির মতো স্নিগ্ধ আর সুন্দর। হসপিটালে জয়েন হওয়ার পর তার সাথে পরিচয়। কথা বলতে বলতে বন্ধু হয়ে গেছিল, একে অপরের সাথে অনেক ক্লোজ। তাই তো সে আরশিয়ার কথা বলেছিল। তবে সে জানতো না নীলার মনের মধ্যে তার জন্য অনুভূতি আছে। দাঁড়িয়ে আনমনে ভাবছিল তখনই। এখানে দাঁড়িয়ে কি করছেন? নীলার কথাই হকচকিয়ে গেল। ওর দিকে তাকালো, অষ্টপুতে এখনও স্নিগ্ধ হাসি রয়েছে। মিহির ইশারায় ওর সাথে আসতে বলল। দুজনে পাশাপাশি পা চলছে। নীরবতা ভেঙে সামনের দিকে তাকিয়ে মিহির বলল, সন্ধ্যার পর ডিউটি আছে? হ্যাঁ আছে, আবার নেই এমনই।
কোনোভাবে ম্যানেজ করে সন্ধ্যার পর আমার সাথে একটু বেরোতে পারবে? নীলা ব্যাগ থেকে ফোন বের করছিল। হঠাৎ এমন কথা শুনে তাকালো, জানতে চাইলো, কেন? কোনো দরকার? হুম। কি দরকার? এত প্রশ্নের উত্তর এখানে দেয়ার হলে তো দিতামই। নীলা বুঝতে পারলো সে বিরক্ত হচ্ছে। তার তো ভীষণ ইচ্ছে রাতের শহর ঘুরবে মিহিরের সাথে, কিন্তু তা কি সম্ভব? তার মনে অন্য কেউ আর নীলার মনে সে। কি অদ্ভুত না? আমরা তাকেই ভালোবাসি যারা আমাদের ভালোবাসে না। মিহিরের মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, যাব। নীলার ডাক আসলো, বাম পাশ থেকে কেউ ডাকলো। আসছি। নীল শাড়ি পরে এসো নীলা। নীলার পা থেমে যায়। সে কি ভুল শুনেছে? তাকে শাড়ি পরতে বলছে, কিন্তু এমন পরিবর্তন কিভাবে? কি বললেন? মিহির শান্ত চোখে তাকালো, বলল, নীল শাড়ি পরতে বলেছি, আজ একজনের ওয়েডিংয়ে যাব। মিহির তাকে সাথে নিয়ে যেতে চাচ্ছে কারো ওয়েডিংয়ে, কিন্তু কার? প্রশ্ন চাপতে না পেরে জিজ্ঞেস করলো, কার ওয়েটিং? আরশিয়ার। নীলা অবাক হলো, খানিকটা থম মেরে রইল যেন। আরশিয়া ওয়েডিং কার সাথে? তাই সে এত নিশ্চুপ? যাকে ভালোবাসতে চাইলেও তার অন্য কারো হয়ে যাওয়া দেখতে যাবে? প্রশ্নগুলো আর করা হলো না। মিহির ততক্ষণে চলে গেছে। নীলার মনে প্রশ্ন খেলা করলো, মনের কোথাও একটা ভালো লাগা বাতাস বইল। মানুষ হারানোর ভারটা একটু কমে এলো বলে মনে হলো। ঠোঁটের কোণে আরেকটু গাঢ় হাসির দেখা মিলল। সন্ধ্যা নামতে রিহান সাদা পাঞ্জাবি পরে তার বন্ধু নিয়ে হাজির হলো আরশিয়াদের বাসার সামনে। পরিবারের লোকজন আগে এসেছে। কি একটা অবস্থা যে জামাই তাকে রেখে এসেছে, তারা কি সাংঘাতিক, তাই না? রনিতের কথায় অভিষেক ফোরন কাটল, বলল, তোর মতো নির্লজ্জ নয় রিহান, তার ধৈর্য আছে। রনিত হা হয়ে গেল, বলল, ও ধৈর্যশীল, নির্লজ্জ নয়। আল্লাহ আমারে তুলে নাও, ওর আমার চেয়েও বেশি নির্লজ্জ। বিশ্বাস না হলে আন্টিকে জিজ্ঞেস কর। রিহান ওর দিকে তাকাতেই ভয়ে সামনে হাঁটা দিল। তা দেখে রিহান হেসে উঠল। কথা বলতে বলতে ভেতরে আসলো। পরিবেশটা খুব বেশি সাজসজ্জা করা নয়, একেবারে পারিবারিক আর সাদামাটা। তেমন কেউ নেই। এমনিতে আরশিয়ার চাচা খালা কেউ নেই, এই জন্য তেমন আত্মীয় নেই। শুধু অর্থি, ওর মা বাবা আর দুজন মানুষ। আরশিয়া মেরুন রঙের একটা শাড়ি পরে বসে আছে। রিহান আসতেই আরশিয়াকে আলতো ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, সাদা পাঞ্জাবিতে রিহান ভাইকে না হেব্বি লাগছে, তাই? আরশিয়া চোখ পাকালো, দাঁত খিচে বলল, চুপ থাকবি? তোর দেখার হলে রনিত ভাইয়াকে দেখ। দেখছি তো, আমার মহারাজাকেও হেব্বি লাগছে। ওরে ঢং রে। ওদের কথার মাঝে রিহান ওর মায়ের পাশে আরশিয়ার সামনাসামনি সোফায় বসলো। দৃষ্টি তার আরশিয়ার দিকে। আরশিয়া একবারও তাকায়নি, সে মাথা নিচু করে আছে। এই সময় দরজায় কড়া নাড়ে কেউ। দরজা খোলা থাকার কারণে কেউ গেল না, শুধু তাকালো সকলে। নীলাকে পাশে নিয়ে ভেতরে ঢোকে মিহির। তাদের একসাথে দেখে আরশিয়া হালকা মুচকি হাসে। রিহানের চোখও এক ঝলক যাবে ওদের দিকে, কিন্তু কোনো কথা না বলে আবার আপন মনে বসে থাকে। সবাই আসলে খুশির আবহে ঠিক করা হয় আংটি পরানোর মুহূর্তটা। প্রথমে আরশিয়ার হাতে রিহান আংটি পরায়। প্রথম হাতের ছোঁয়ার অদ্ভুত অনুভূতি হয়। তারপর রিহানের আঙুলে আরশিয়া আংটি পরিয়ে দেয়। চারপাশে করতালি আর হালকা উচ্ছ্বাস। মিহির শুষ্ক ঠোঁটে রিহান এবং আরশিয়া দুজনের উদ্দেশ্যে বলে উঠল, কনগ্রাচুলেশনস। রিহান ধন্যবাদ জানালো। আরশিয়া নীলার দিকে তাকিয়ে বলল, টু ইউ। নীলা আরশিয়ার দিকে তাকালো। তার টু ইউ বলার কারণ খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। সবাই আনন্দে মিষ্টি খাচ্ছে, হাসছে। কেউ বা প্রিয় মানুষকে পাওয়ার আনন্দে শুকরিয়া করছে। নীলা কেবল তাকিয়ে আছে মিহিরের দিকে। মানুষটা নিজেকে শক্ত রেখেও হাসছে, কিন্তু ভেতরে কিছু একটা হচ্ছে সে টের পাচ্ছে। নীলা আরশিয়ার কাছে গেল, কানে কানে কিছু বলল। এবার মিহিরের কাছে আসলো, ওর দিকে তাকিয়ে বলল, চলুন। কোথায়? না হওয়া প্রেমিকার এনগেজমেন্ট হয়ে যাওয়ার দুঃখ বিলাস করতে যাবেন? মিহির প্রপোজকে তাকালো, কিছু একটা ভেবে বলে উঠল, চলো, তবে দক্ষ বিলাসের সঙ্গী হয়ে পাশে পাশে হেঁটো। রাতের রাজশাহী শহরের রাস্তাগুলো দিনের কোলাহল শেষে যেন এক অন্যরকম শান্ত সৌন্দর্যে ভরে ওঠে। চারিদিক জুড়ে হালকা অন্ধকার। কোথাও কোথাও ফিকে হলুদ লাইট পোস্ট গড়ির মাথায় আলো ফেলে রেখেছে। সেই আলোয় রাস্তাগুলো মনে হয় নরম কুয়াশার পর্দায় ঢাকা। মাঝে মাঝে রাস্তার ধারে ছোট দোকানগুলোর ঝলমলে সাইনবোর্ড এখনও জ্বলে আছে। কেউ চা খাচ্ছে, কেউ সিগারেটের ধোঁয়া ছাড়ছে অলস ভঙ্গিতে। রাজশাহীর বাতাসে আছে গোধূলির পরের ঠান্ডা আমেজ। বিশেষ করে
পদ্মার ঘেঁষা হাওয়ায় একটা শীতল স্পর্শ। কোথাও কোথাও ছাত্রছাত্রীরা আড্ডা দিচ্ছে, আবার কোনো রাস্তায় পুরোপুরি নির্জন। শুধু দূরে কুকুরের ডাকে ভাঙছে নিস্তব্ধতা। এই নীরব শহরের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলে একখানা রিক্সা। ঘণ্টের টুংটাং শব্দ যেন রাতের নীরবতা ভেঙে নরম সঙ্গীত গায়। দুজন বসে আছে পাশাপাশি। রিক্সার নরম দুলুনিতে এক ধরনের অচেনা স্বস্তি এসে জড়ায়। পথের দুই ধারে পুরনো গাছের সারি, তাদের ছায়া পড়ে রাস্তায়। বাতাসে পাতা দুলে মৃদু শব্দ তোলে। শহরের হৃদয় শাহ মখদুম বাজারের পাশ দিয়ে গেলে সেখানকার আলো মোমবাতির মতো টিমটিম করে ঝলকায়। রিক্সার হাওয়ায় মেয়েটার ওড়না উড়ে এসে ছেলেটার হাতে ছুঁয়ে যায়। দুজনেই চুপচাপ, অথচ মনে হয় হাজার কথা ভাসছে নীরবতায়। মিহির নীরবতা ভেঙে বলে উঠল, খানিকের প্রেমে ভাঙা হৃদয়ে নতুন করে ভালোবাসা বীজ বুনতে পারবে, ভালোবাসতে পারবে সব জেনেও। নীলা অনেকটা অবাক হলো। মুগ্ধ চোখে শহর দেখা বাদ দিয়ে তাকালো পাশের সুপুরুষটির দিকে। সবকিছুর ঊর্ধ্বে তাকে দেখার মতো সুন্দরতম জিনিস আর কিছু নেই। নীলা জানতে চাইল, ভালোবাসার বীজ বুনতে দিবেন আপনার হৃদয়ে? অনুমতি পেলে বুনতে চাই। সেই কবে থেকে ভালোবাসার ফুল স্ফুটিত হয়ে বীজ হয়ে আছে। মিহির সযত্নে নীলার শাড়ির আঁচলটা ধরল, হাতের মুঠোয় নিয়ে বাম হাত এগিয়ে দিয়ে বলল, আসলে বেঁধে ফেলো হাত, হৃদয় বেঁধো আমারও হৃদয়। অপেক্ষা করিও একটু সময়, অপেক্ষার প্রহর শেষে পূর্ণ ভালোবাসা নিয়ে সামনে দাঁড়াবো। দুহাত মেলে চিৎকার করে বলল, সেদিন ভীষণ ভালোবাসি নীলা। নীলা হাসল, চোখে সুখের জল চিকচিক করলো। অবশেষে না বলা ভালোবাসা প্রকাশ্যে আসলো। স্বপ্নকে সত্যি করে তাকে পাওয়ার প্রতিশ্রুতি পেল। নীলা শাড়ির আঁচলে হাত না বেঁধে বাম হাতটা রাখলো মিহিরের আঙুলের ফাঁকে। শক্ত করে আঁকড়ে ধরে চোখে জল নিয়ে হেসে বলল, হাতে আঁকড়ে ধরবো হাত, হৃদয়ে হৃদয়। আপনি পাশে থাকলে অপেক্ষা কঠিন কিছু নাই। আনন্দে হৈহুল্লোর শেষে খাওয়ার টেবিলে সবাই বসে গেল। গরম গরম বিরিয়ানি, কাবাব, স্যালাডে ভরে উঠল টেবিল। হাসাহাসি খুনসুটি চলল খাওয়ার সময়ও। রিহান নির্লিপ্তভাবে খাবার নিচ্ছিল, তবে চোখ মাঝে মাঝে চলে যাচ্ছিল আরশিয়ার দিকে। আরশিয়াও চোখ নামিয়ে নীরবে খাচ্ছিল, যেন চারপাশের কোলাহলে সে নেই। তার নিজের থেকেও সকলের উচ্ছ্বাস বেশি। খাওয়া শেষ হলে বড়রা বসলো গল্পে, পুরনো স্মৃতি, নতুন পরিকল্পনা, আত্মীয়তার টানাপোড়েন নিয়ে চলতে থাকলো আলাপচারিতা। এই সুযোগে ছোটরা মানে রনিত, অভিষেক, সাহিল, অভিক, ইভা, অর্থী সবাই মিলে হইচই করে ছাদে উঠে গেল। ছাদে গিয়ে শুরু হলো হাসাহাসি। রাতের আকাশে চাঁদ উঁকি দিচ্ছে, হালকা বাতাস বইছে, ঠিক যেন উৎসবের আবহ। রনিত মজা করে বলল, আরে ভাই, আজকে রাতটা ইতিহাসে লেখা থাকবে। রিহান অবশেষে কুপোকাত, সাদা পাঞ্জাবিতে হিরো, পাশে মেরুন শাড়ির নায়িকা। আহা কি ম্যাচিং! সবাই হো হো করে হেসে উঠল। অর্থি তো হাততালি দিয়ে বলল, ঠিক বলেছ, আজকে ভাইয়াকে তো একদম সিনেমার হিরো লাগছে, তবে হিরোইনও কম যায় না। অভিক হেসে ফেলে যোগ করল, হিরো হিরোইন হলে তো আমাদের দুঃখ কম হতো। ওরা দুজন একসাথে থাকলেই পরিবেশ জমে ওঠে। কখন ঝগড়া কখন প্রেম আমাদের বোঝা দেয়। ইভা তাড়াতাড়ি বলল, এই জন্যই তো বলে, যাদের বেশি ঝগড়া হয় তাদের প্রেমও গভীর হয়। অভিষেক গম্ভীর ভঙ্গিতে বলল, ভুল। আমি প্রমাণ সহ বলতে পারি ঝগড়া প্রেমের মূল শত্রু। রনিত সাথে সাথে ধাক্কা দিয়ে বলল, চুপ কর বুড়ো দার্শনিক, প্রেম বুঝিস নাকি তুই? আজ অবধি প্রেম করেছিস? অভিষেক লাজুকভাবে হেসে মাথা চুলকাতে লাগলো। লজ্জা পেল সবার সামনে। তা দেখে সবাই আবার হো করে হেসে উঠল। ঠিক তখনই রনিত দুষ্টুমি করে বলে উঠল, বন্ধু এখন বউ পেয়েছে, এখন আর কথা বলছে না। দেখ কিভাবে তাকিয়ে আছে। রিহান চোখ ফেরালো, আর শিয়া হাসলো তাদের সাথে। অভিষেক কিছু বলতে নিলেই রনিত থামিয়ে দেয়। থাক ভাই, তোর জ্ঞানীবাণী আমাকে শোনাস না। আমি এমনি এমনি বকবক করতে পারি, কিন্তু মানুষের প্রেমে ব্যাকরা দেই না। শুধু আমার প্রেম করা হয় না তোদের জ্বালায়। চল সবাই নতুন জুটিয়ে প্রেম করতে দে। অনেক তো ঝগড়া করেছে, এবার প্রেম করুক। আর শিয়া লজ্জা পেল। হবু স্বামীর বন্ধু হলেও তারা ওর সিনিয়র, সেটাই আগে আসে। তাদের এমন কথায় লজ্জা লাগছে। ছাদে হইচই শেষে একে একে সবাই নেমে গেল। হাসি আড্ডার শব্দ মিলিয়ে গেল। চারপাশে নেমে এলো নিস্তব্ধতা। ছাদে রয়ে গেল শুধু দুজন, রিহান আর আরশিয়া। আকাশের পূর্ণিমার আলো ঝরে পড়ছে, হালকা বাতাস বইছে, কপালে চুলগুলোও খেলা করছে।
আরশিয়া হাত বাজ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার আকাশের দিকে। মনে হচ্ছিল চাঁদের সাথে কিছু বলতে চাইছে। অচেনা এক শিহরণে বুক কেঁপে উঠল যখন হঠাৎ পেছন থেকে কারো উপস্থিতি অনুভব করলো। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলো রিহান নিঃশব্দে এসে দাঁড়িয়ে আছে তার পাশে। চোখ দুটো মুগ্ধতায় ভরে উঠেছে, যেন সারা দুনিয়ার আলো এসে জমেছে সে দৃষ্টিতে। আরশিয়া চোখ সরাতে পারল না। রিহান তাকিয়ে রইল, কিছুটা বিস্ময় নিয়ে ফিসফিস করে বলল, এসব কি করে হলো? রাজি ছিলে তাহলে কাল কেন বললে না? আরশিয়া হালকা হাসি দিয়ে তাকিয়ে রইল। সে হাসি আড়াল করার জন্য মুখের ওপর হাত রেখেছিল। ধীরে ধীরে এগিয়ে এলো তার আরও কাছে, গলায় নিচু সরিয়ে বলল, কষ্ট দিতে মজা লাগে। না, মজা নয়, পরীক্ষা করতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম কতটা ভালোবাসেন আমাকে। রিহান ভ্রু কুঁচকাল, ঠোঁটের ক্ষীণ অভিমান জমল। পরীক্ষা? ভালোবাসার আবার পরীক্ষা হয় নাকি? আরশিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো, তারপর তার দিকে ফিরে এসে বলল, সবচেয়ে বড় পরীক্ষা হলো ধৈর্য আর কষ্ট সয়ে পাশে থাকা। আপনি যদি আমাকে ফেলে যেতে পারতেন তবে জানতাম ভালোবাসাটা ভঙ্গুর, কিন্তু আপনি থেকে গেলেন। আপনার চোখে আমি ভরসা দেখলাম। তাহলে পরীক্ষায় পাশ করেছি, তাই রাজি হলে? না, প্রেমে পড়েছিলেন তাই ছ্যাঁকা দিয়ে বাপ্পারাজ বানালাম না। দয়া করে ছাড় দিলাম, যতই হোক সিনিয়র ভাইয়া। কতটুকু বলে আরশিয়া মুখ চেপে হাসলো। রিহান খেয়াল করলো, বুঝতে পারলো মজা করে বলছে। প্রেমে পড়েছিলাম আগে বুঝেছিলে? হ্যাঁ, কবেই বুঝলাম। রিহানের চোখে মুখে জানার আগ্রহ, জানতে চাইলো, কিভাবে জেনেছিলে? হুমায়ুন আহমেদ বলেছিলেন মেয়েদের এক ধরনের তৃতীয় নয়ন থাকে, যার মাধ্যমে তারা মুহূর্তের মধ্যে বুঝে যায় কেউ তার প্রেমে পড়েছে। রিহান শুনল, ভাবুক হয়ে জানতে চাইলো, তুমি হুমায়ুন আহমেদের বই পড়ো? জি পড়ি। হুমায়ুন আহমেদের লেখা হিমু চরিত্র সবার মতো আমারও পছন্দ। রিহান ঝট করে বলে বসলো। ইস, হলুদ পাঞ্জাবি পরলেই হিমু হয়ে যেতাম। আরশিয়া ঝঙ্কার তুলে হাসলো, কোনো মতে হাসি থামিয়ে বলল, হিমু হতে হবে না, কল্পনার চরিত্র কল্পনাই সুন্দর। আপনি তো আমার বাস্তব। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকলো দুজনে। চারপাশে হালকা বাতাস, আকাশে উজ্জ্বল চাঁদ, রাতের নিস্তব্ধতা যেন তাদের জন্যই সাজানো। রিহান এক পা এগিয়ে এলো, আরশিয়ার শাড়ির আঁচল টেনে নিল। আরশিয়া একটু ঘাবড়ালো, তা দেখে হেসে উঠল। আঁচলটা মেলে ধরে আরশিয়ার মাথায় রাখলো, তারপর মুগ্ধ চোখে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, স্নিগ্ধ রাত, আকাশের সুন্দর চাঁদ, পাশে আমার প্রিয়তমা, এর চেয়ে অপূর্ব মুহূর্ত আর কি হয়? ছাদে থাকা নয়নতারা ফুলের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, আমার হৃদয়ে বাগানে একমাত্র ফুল তুমি। সকাল সন্ধ্যের বাতাসে পাওয়া যায় একমাত্র তুমি নামক ফুলের গ্রান। আরশিয়ার কেবল মুগ্ধ হয়ে উঠল, বুকের ভেতর ধুকপুক শব্দ করে উঠল। চাঁদের আলোয় মনে হলো দু চোখে মনি নয়, যেন আকাশের নক্ষত্ররা এসে আশ্রয় নিয়েছে। রিকশা এসে থামলো 6 তলা বিশিষ্ট বাড়িটির সামনে। মিহির আগে নেমে পড়ল, তারপর নামলো নীলা। একটু আগে ফুরফুরে বৃষ্টি শুরু হয়েছে, মাত্র বৃষ্টির রেশ যেন বেশি হলো। মিহির রিকশাওয়ালাকে ভাড়া দিতে দিতে নীলাকে উদ্দেশ্য করে বলল, ভেতরে যাও, ভিজে যাবে। নীলা গেল না, ওই রকমই দাঁড়িয়ে রইল। মিহির ভাড়া মিটিয়ে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে তারই দিকে তাকিয়ে, অথচ ঝুম বৃষ্টি নামলো মুহূর্তেই অনেকটা ভিজে গেল। মিহির তাড়া দিয়ে নীলার হাত টেনে আনলো বিল্ডিংয়ের নিচে, বলল, কথা শোনো না কেন? নীলা চুপচাপ ভেতরে গেল, যাওয়ার আগে বলল শুধু, 2 মিনিট দাঁড়ান, আসছি। মিহির দেখলো সে লিফটের ভেতরে প্রবেশ করলো, তখন তাকালো রাস্তার পানে, বৃষ্টি পড়ছে টিপটাপ ধ্বনিতে। তখনই নজরে আসলো একটি ছেলে ও মেয়ে রিকশা করে যাচ্ছে। ছেলেটি সাদা পাঞ্জাবি আর মেয়েটি পরেছে কালো শাড়ি, বেশ মানিয়েছে। বৃষ্টিতে দুজনে ভিজে একাকার হয়ে গেছে। মেয়েটির হাতে থাকা ফুলটি ছেলেটিকে দিয়ে হাত দুটো মেলে ধরল। রিকশা একটু দুলতেই মেয়েটি দুলে উঠল। ছেলেটি ভয় পেয়ে চাপড়ে ধরল, যদি পড়ে যায়। সেই ভয় মিশ্রিত চোখ দেখে যেন মেয়েটি চমকার তুলে হাসলো, হয়তো তার ভালোবাসার বিশালতা দেখে হাসলো। অন্যের ভালোবাসা না দেখে নিজেও তো এমন মুহূর্ত তৈরি করতে পারেন। মিহির চমকে তাকালো, তার মাথার একজোড়া হাত তোয়ালে দিয়ে ভেজা চুল মুছে দিচ্ছে। নীলা মুখ তুলে চাইল, বলল, কি দেখছেন? ভুল শুনেছেন মনে হচ্ছে। মিহির মাথা নাড়ালো, যার অর্থ না। নীলা মাথা মুছে দিয়ে মিহিরের হাতে একটি ছাতা ধরিয়ে দিল,
বলল, এখন বাসায় যান। বৃষ্টির গতি কিছুটা কমলো। মিহির পা বাড়ালো ছাতা মেলে। কিছুটা যেতেই আবারও পেছনে তাকালো, বলল, অপেক্ষা করো, খুব শিগগির আমাদেরও এমন মুহূর্ত হবে। বৃষ্টি থেমে গেছে। রাস্তায় জমে থাকা পানিতে ছিটকে পড়ছে গাড়ির চাকা। লাইট পোস্টের আলোয় প্রতিফলিত হয়ে উঠেছে শহরের অন্যরকম রূপ। মিহির ছাতা মাথায় বাড়ির দিকে হাঁটছে, অথচ মনে পড়ে যাচ্ছে নীলার ভেজা মুখ, চুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া জলবিন্দু। বুকের ভেতর অদ্ভুত এক প্রেমময় বাতাসে হৃদয় জমে উঠল। ভাবল, কেমন হবে সেই প্রতীক্ষিত মুহূর্ত। অন্যদিকে নীলা বারান্দায় দাঁড়িয়ে ভেজা বাতাস গায়ে মেখে তাকিয়ে আছে আকাশের দিকে। মনে হলো বৃষ্টির প্রতিটি ফোঁটা তার বুকের ভেতর কাঁপন তুলছে। মিহিরের সেই সংলাপ, খুব শিগগিরই আমাদেরও এমন মুহূর্ত হবে, বারবার কানে বাজতে লাগলো। ঠোঁটে অচেতন এক হাসি ফুটল, চোখের কোণে জমল অশ্রুবিন্দু, সুখের জল। অবশেষে সবকিছু স্বপ্নের মতন হচ্ছে। জীবনে কাউকে ভালোবাসলে সাথে সাথে বলে দেওয়া উচিত, নয়তো দেখবেন সময় আসুক পরে বলবো করতে করতে তার জীবনে অন্য কেউ এসে যাবে। রিহান আর আরশিয়া তখনও ছাদে, চারপাশ ফাঁকা, কেবল বাতাস আর চাঁদের আলো। রিহান হঠাৎ বলল, তুমি জানো, আমি সবসময় ভেবেছি ভালোবাসা হয়তো অনেক ঝলমলে, কিছু সিনেমার মতো, কিন্তু আজ মনে হচ্ছে আসলে সেটা খুব নিঃশব্দ, খুব সাধারণ, ঠিক এই মুহূর্তটার মতো। আরশিয়া মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো, ফিস ফিস করে উত্তর দিল, হ্যাঁ, প্রেম কখনো আড়ম্বর চায় না, পাশে থাকাটাই আসল। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলো। নীরবতার ভেতর যেন হাজারটা কথা বাজতে থাকলো। হঠাৎ বাতাসে আরশিয়ার শাড়ির আঁচল উড়ে গিয়ে রিহানের কাঁধে পড়ল। তারা দুজনে পাশাপাশি ছিল। রিহান হাত দিয়ে ধরে নরম কণ্ঠে বলল, ভাগ্য আমাদের একসাথে বাঁধতে চাইছে, বাতাসে বইছে প্রেমের গান, তুমি পাশে আছো বলেই মুহূর্তটা লাগছে ম্রিয়মান। লজ্জায় আরশিয়া মুখ লাল হয়ে গেল, আঁচল টেনে নিল নিজের কাছে, তবে চোখ নামালো না। মৃদু কণ্ঠে বলল, নিচে চলুন, সবাই নিশ্চয় অপেক্ষা করছে। কতক্ষণ ধরে আছি, নিশ্চিত অন্য কিছু ভাববে। ভাবার হলে ভাববে না, সময় হয়েছে, তাই যে যা ভাবার ভাবুক, তুমি শুধু চুপ থাকো। আরশিয়া ছাদ থেকে হাঁটা দিল। রিহান ভ্রুকুচকে তাকালো, হাত টেনে ধরল মাঝপথে। আরশিয়া কিছুটা হকচকিয়ে গেল, বুঝতে সময় নিল কি হচ্ছে। রিহান কোমর পেঁচিয়ে ধরল, নাকের ডগায় নাক ঘষা দিয়ে ফিসফিসিয়ে বলে, এত তারা কেন, ভালো লাগছে না? না লাগলেও কিছু করার নেই, সারা জীবনেই আমার সাথেই থাকতে হবে, সংসার করতে হবে, আমার বাচ্চার মা হতে হবে। আরশিয়ার লজ্জা বাড়ল, কোনো কথা না বলে ছাড়াতে চেষ্টা করলো। রিহান হাত আলগা করলো। আরশিয়া বাঁধন থেকে মুক্তি পেতেই উড়ন্ত পাখির ন্যায় ছুটে চলল। রিহান কেবল হেসে উঠল তার কাণ্ড দেখে। মিহিরের ঘরে আলো জ্বলছে, টেবিলে রাখা আছে একটা ডায়েরি। সে কলম হাতে নিয়ে লিখছে, নীলা, আজ তোমার চোখে আমি দেখেছি সেই আলো, যে আলো আমার অন্ধকার জীবনে চিরকাল খুঁজেছি। যদি কখনো আমার হাত ছাড়ো, আমি বেঁচে থাকতে পারবো না। তবুও তোমাকে আঁকড়ে ধরা আমার সবচেয়ে বড় সাহস। লিখতে লিখতে চোখ বন্ধ করলো, বুকের ভেতরে একরাশ শান্তি নেমে এলো। অন্যদিকে নীলা নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে ভিজে চুল মুছে দিচ্ছে। আয়নায় মিহিরের চোখ ভেসে উঠল, ফিসফিস করে বলল, হৃদয়ে বুনে ফেলেছি আপনাকে মিহির, এখন আপনি ছাড়া এমন একটুও চলবে না। চাঁদের আলো জানালা দিয়ে ভেতরে এসে তাদের দুজনের কল্পনা, স্বপ্ন আর ভালোবাসার সেতু বেঁধে দিল। কেটে গেছে 3টি দিন। সময়ের পরিবর্তনে পরিবর্তন হয়েছে কত কিছু, যেমন সম্পর্ক, মানুষ, প্রকৃতি, আবহাওয়া, এমনকি দায়িত্ব। আজ ভার্সিটিতে এসেছে আরশিয়া আর অর্থি। রিহান নিয়ে আসতে চাইলেও সে একাই আসে। যখন একেবারে দায়িত্ব পাবে তখন তার দায়িত্ব নেবে, এমনই ভাবনা। প্রথম দিন রিহানের সাথে এসেছিল, তারপর বলেছিল সে একা আসবে, কারণ দুজনের বাসা উল্টো পথে। কী দরকার আসার? মাঝে মধ্যে সেটা ঠিকই আছে, তবে প্রেমিক পুরুষের ন্যায় সে জেদ ধরে, অবসর অভিমান করে মুখ ফিরিয়ে নেয়। সেসব মনে পড়তে তার হাসি পেল। সে কেমন নিবৃতের মতো হয়ে যাচ্ছে না? তার সাথে কি এমন যায়? প্রেমে পড়লে বোধ হয় সবাই একটু অবুঝ, বাচ্চামো টাইপের হয়। তাই সে নিজেও তেমনই উপলব্ধি করেছে বলে মনে করলো। আজ ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, এই জন্য আগে আসা। অর্থি ক্লাস তাড়াতাড়ি না থাকলেও আরশিয়ার জন্য আসতে হয়েছে। আরশিয়া আশেপাশে দেখলো রিহান এখনও আসেনি। ক্লাস শুরু হবে 10 মিনিট বাদে। অর্থি কারোর সাথে মেসেজ করছে,
আরশিয়া ফোনটা ছো মেরে কেড়ে নিল। মেসেজ দেখলো না, তবে ওপরে নামটা দেখে আবার দিয়ে দিল। বলল, বিয়ে করে নে, প্রেমের ভরসা নেই। প্রেমিক পুরুষের মন মুহূর্তে গলে যেতে পারে। সুন্দরী রমণী দেখলে। অর্তি ফোনটা রেখে হেসে বলল, অন্য মেয়ে দেখলে গলে যাবে অমন প্রেমিক পুরুষ কিংবা জীবনসঙ্গী কোনোটাই আমার প্রয়োজন নেই। তাছাড়া তুই কেমনে বলছিস এই কথা? আরশিয়া ক্লাসের সময় হতেই তার এক ক্লাসমেট ডাকলো। সে যেতে যেতেই বলল, অর্থি আজকে তাড়াতাড়ি চলে গেছে। ওর মা হঠাৎ সিঁড়ি থেকে পড়ে আঘাত পেয়েছে, এই জন্য চলে গেল। যাওয়ার আগে আরশিয়াকে মেসেজ দিয়ে বলেছে সে তখন ক্লাসে ছিল। বের হয়ে মেসেজ দেখলো, তারপর আশেপাশে আবারও কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজলো। রনিত, অভিষেক, সাহিল আর অভিককে দেখে এগিয়ে গেল। আরশিয়াকে দেখে ওরা চারজনে সালাম দিল, সাথে ভাবি সম্বোধনও করলো। আরশিয়ার লজ্জা লাগলো, বলল, ভাইয়া, আপনারা আমার নাম ধরে ডাকলেই খুশি হব। আমি আপনাদের ছোট ভাবি, বললে আমার শরম লাগে। অভিক বলল, ঠিক আছে, এখন বলো কাকে খুঁজছো? রিহানকে? আরশিয়া প্রথমে না বলল, তারপর আবার হ্যাঁ বলল। আর তার দোমনা কথা শুনে ওরা চারজনে হেসে দিল। রনিত কোনো মতে হাসি আটকিয়ে বলল, জামাই হবে খুঁজতেই পারো, এতে লজ্জার কি আছে? তোমার জামাই এখনো আসেনি, কল দিলাম ধরলো না, মনে হয় আসবে না। তোমার সাথে বয়নি, তোমার সাথে কথা হয়নি? আরশিয়া শুনল, বলল, সকালে বলেছিল তো আসবে, তারপর আর কথা হয়নি। ও আচ্ছা, ওয়েট, আমি কল দিই। অভিষেক কল দিল কিন্তু ধরল না। 3 বার না দিয়ে ধরাতে সে আর দিল না। আরশিয়া বলল, থাক, আর দিতে হবে না, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, আমি পরে কথা বলে নেব। বলেই আরশিয়া চলে গেল। অপেক্ষা করতে লাগলো নেক্সট ক্লাসের জন্য। কিন্তু সেই সময় তার এক ক্লাসমেট বলল একটু পরের ক্লাসটা নাকি হবে না, স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই কাল হবে। আরশিয়া বিরক্তিকর শ্বাস ফেলল। এই কড়া দুপুরে এখন বাড়ি ফিরতে হবে। রিহানও আসেনি। এখন মনে হয় একটু বেশি চোখে হারায় দুদিনে। বসে থাকতেই চোখ পড়ল ফারিয়ার ওপর। আজকেও দুটো মেয়েকে নিয়ে কি জানি বলছে আর বেরোচ্ছে। আরশিয়া দেখলো, মনে মনে ভাবলো আজকে ওদের পিছু নেবে অ্যান্ড কোথায় যায় কি করে দেখবে। এই বলে উঠে পড়ল। ভার্সিটির পিছন দিক দিয়ে চলল ওদের পিছু পিছু। মাঝে মাঝে ওরা থামলে আরশিয়া লুকিয়ে পড়ছে। আজকে যেন হারিয়ে না যায় সেভাবে নজরে রাখতে হবে। রিয়ান ভার্সিটিতে এসে আরশিয়াকে খুঁজছে। তার ক্লাস নেই। একজনের সাথে জানলো লাইব্রেরিতে গেল সেখানে আছে কিনা দেখতে, কিন্তু না, সেখানেও নেই। লাইব্রেরি থেকে বেরোতেই অভিষেকের সাথে দেখা। সে কেবলই ক্লাস শেষ করে বেরোলো। রিহানকে দেখে বলল, কাকে খুঁজছিস? আরশিয়াকে? সে তো তোকে একটু আগে খুঁজছিল। রিহানকে দেখে বলল, হ্যাঁ, কিন্তু কোথাও দেখলাম না। বাসায় চলে গেছে নাকি? কি জানি, তবে দেখলাম গেট দিয়ে বেরিয়ে গেল। তোর ফোনটা দে, আজকাল একটা কাজে আব্বুর সাথে গেছিলাম, ভুলে ফোন বাসায় ফেলে এসছে। অভিষেক ফোন বের করে দিল। রিহান আরশিয়ার নাম্বারে কল দিল। রিং হচ্ছে কিন্তু ধরছে না। কয়েকবার দেওয়ার পর আর দিল না। ভাবলো বাসায় গেছে হয়তো, পরে কল ব্যাক করবে। আরশিয়া ওদের পিছু নিতে দিতে পৌঁছালো একটি বাড়ির সামনে। ফারিয়া সহ দুটো মেয়ে গেট দিয়ে ঢুকতেই দরজা বন্ধ করে দিল। আরশিয়া দূর থেকে আড়াল থেকে বেরিয়ে আসলো। চারদিকে নজর বুলালো। কেমন জানি ছমছমে জায়গা। আশেপাশে মানুষ তেমন নেই। তবে বাড়িটির সামনে ছোট একটি দোকান। সেখানে এক বৃদ্ধ লোক বসে আছে। আর সে একটু করে এগিয়ে গেল। দেখলো ছোট দোকানটায় তেমন কিছু নেই। আছে কিছু বেকারি জিনিসপত্র, চা আর পান পাওয়া যায়। আরশিয়া গিয়ে ছোট বেঞ্চটায় বসলো। বৃদ্ধ তার দিকে সন্ধিয়ান চোখে তাকালো। আরশিয়া তার মতিগতি বোঝার চেষ্টা করে বলল, দাদু, আপনার দোকানে তেমন কোনো জিনিসই নেই কেন? বৃদ্ধ উদাস হয়ে উত্তর দিল, যেমন চলেন তেমন জিনিস আর কি। আরশিয়া এবার জিজ্ঞেস করলো, দাদু, একটু আগে 3টা মেয়ে ওই বাড়িতে ঢুকলো, তারা কি প্রায় আসে? বৃদ্ধ কেমন করে তাকালো আবার। কেন বলো তো? এমনি জিজ্ঞাসা করছি, মাঝে মধ্যে দেখি এখানে এসে ঢুকে, কিন্তু করে কি তারা? বৃদ্ধ প্রথমে বলল না। আরশিয়া বুঝতে পারলো অন্য কিছু ট্রাই করতে হবে। ব্যাগ থেকে একটা 1000 টাকার নোট রাখলো বৃদ্ধর সামনে। বৃদ্ধর চোখ জলজল করে উঠল লোভে। আরশিয়া বলল, এবার তো বলবেন। বৃদ্ধ টাকাটা নিল, আশেপাশে তাকালো আর আরশিয়াকে বলল, বলছি, কিন্তু কাউকে বলিও না। বলে লাভ কি? এসব নাক গলালে নিজেরই ক্ষতি। এরপর বৃদ্ধর কথা মনোযোগ দিয়ে শুনল। শুনেই আরশিয়া চমকে উঠল।
সে জানো যা সন্দেহ করেছিল তার থেকেও বেশি কিছু এখন সন্দেহ হচ্ছে। যদিও বৃদ্ধ পুরোপুরি বলতে পারছে না, তবে তার কথার ইঙ্গিতে অন্য কিছু বলছে। আরশিয়ার ভাবনার মাঝেই বৃদ্ধ বলে উঠল শুধু, আমার আর কি, আমার মাঝে মধ্যে কিছু টাকা হাতে গুঁজে দেয়, কি বা করতে পারি? সবই পারিবারিক অসাবধানতা আর সঙ্গীর দোষী। আরশিয়া উঠে পড়ল, 2 তলা বিশিষ্ট বাড়িটির দিকে তাকিয়ে রইল, ভাবল কিছু, তারপর হাঁটা দিল নিজ পথে। দুপুরের রোদ যেন কড়া শাসকদের মতো শহরটাকে পুড়িয়ে দিচ্ছে। রাস্তায় লোকজন কম, গাড়ির শব্দ দূরে কোথাও মিলিয়ে যাচ্ছে। আরশিয়া ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু বুকের ভেতর অদ্ভুত অশান্তি। বৃদ্ধ লোকটার কথা বারবার কানে বাজছে। এই কথার মানেটা কি? ফারিয়া বারবার ওই বাড়িতে আসে কেন? 2জন মেয়েকে নিয়ে ঢুকে যায়, আবার ঘন্টার পর ঘন্টা ভেতরে কাটায়। কেমন আছে ভেতরে? তার সন্দেহ কি ঠিক? মনে হলো কিছু একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, কিন্তু এখনই যদি কাউকে বলে ফেলে সবাই হয়তো বিশ্বাস করবে না। তাই চুপচাপ ব্যাগ শক্ত করে কাঁধে ঝুলিয়ে পথ ধরল। অন্যদিকে রিহান ঠিক তখনই ভার্সিটি থেকে বেরিয়েছে। সূর্যের তাপে কপালে ঘাম জমেছে। তারেক মির্জা একটা কাজ দিয়েছে, সেটা করতে আবার যেতে হবে। আরশিয়া বাসায় গেছে ভেবে স্বাভাবিক মনে সে ছুটল। বিকেলের দিকে আরশিয়া ঘরে ফিরল, মুখ ক্লান্ত, চোখে ভয়ের ছাপ স্পষ্ট। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় নিজের চেহারা দেখে মনে হলো যেন কোথাও অপরাধ করে এসেছে। বুকের ভেতর ভয়, আবার সত্য জানার অদম্য আকাঙ্ক্ষা। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রিহান কল করেছে। ভয় পেরিয়ে হৃদস্পন্দন বেড়ে গেল। কয়েক সেকেন্ড দ্বিধায় থাকলো, তারপর কল রিসিভ করলো। ওপাশ থেকে রিহানের কণ্ঠ কঠিন হয়ে এলো। তুমি কোথায় ছিলে? ফোন ধরছিল না কেন? আমি পুরো ভার্সিটিতে খুঁজলাম, কোথাও পেলাম না। আরশিয়া গিলে ফেললো ভেতরের ভয়ের ঢেউ। আমি আমি তো ক্লাস শেষে চলে এসেছি, ফোনটা ব্যাগে ছিল, শুনিনি। রিহান কিছুক্ষণ চুপ রইল, তারপর নরম গলায় বলল, তুমি নাকি আমাকে খুঁজছিলে? আজকাল চোখে হারাও নাকি? রিহানের মুখে নিঃশব্দ হাসি, তবুও আরশিয়া বুঝতে পারল তাকে লজ্জায় ফেলতে বলছে। সে বলল, হ্যাঁ খুঁজছিলাম তো, ফারিয়া বলল আপনি কোথায় তাই। ফারিয়ার নাম শুনতেই রিহানের মেজাজ খারাপ হলো। কিছুটা রেগে বলল, প্রেমময় মুহূর্তে জল ঢেলে দিলে, নিরামিষ মহিলা। আরশিয়া মুখ টিপে হাসলো, বলল, আমার নিরামিষ তরকারি ভীষণ পছন্দ কি না, এর জন্যই আমিও নিরামিষ। আমিষ বানানোর দায়িত্ব বিয়ের পর আমি নিব না হয়? আরশিয়া লজ্জায় পড়ল, কথা ঘোরাতে বলল, আম্মু ডাকছে, আসি। বলে ফট করে কল কাটলো। রিহান ফোন রেখে হেসে উঠল, মনে মনে আওড়ালো, শীতের পরে বসন্ত আসবে, তুমি আমার একান্ত হবে। সন্ধ্যার বাতাসে প্রেমের বাতাস বইলে তুমি আমি সিক্ত হব সেই বাতাসের অনুভূতিতে। সন্ধ্যার শহরটা আজ অন্যরকম সাজে সেজেছে। লাইট পোস্টের আলো জ্বলে উঠেছে। রাস্তার পাশে ব্যস্ত মানুষের ভিড়, গাড়ির হর্ন, দোকানের কোলাহল, সব মিলিয়ে এক অচেনা সুর বাজছে। রিহানের ফোনে মেসেজ এলো, আজ সন্ধ্যায় একটু সময় পাবেন, দেখা করতে চাই, জায়গার লোকেশন আমি পাঠিয়ে দেব। রিহান মেসেজ দেখলো 1 ঘন্টা পর, তখন অলরেডি সন্ধ্যা নেমেছে। আরশিয়াকে কল ব্যাক করলো, বলল লোকেশন পাঠাতে সে এখনই আসছে। তারপরই লোকেশন পাঠিয়ে দিল। শহরের মাঝামাঝি এক ছোট্ট নিরিবিলি রেস্টুরেন্ট। রিহান প্রথমে একটু অবাক হলো। সাধারণত আরশিয়া খুব একটা বাইরে ডাকে না, অথচ আজকে নিজেই ডাকলো। মনের ভেতর কৌতূহল আর অদ্ভুত টান একসাথে কাজ করলো। 20 মিনিটের মধ্যে রিহান উপস্থিত হলো। আরশিয়াকে দেখতে পেল সুন্দর একটা মেরুন রঙা 3 পিস পরে বসে আছে। কি স্নিগ্ধ লাগছে। ফর্সা চেহারার ঠোঁট দুটোতে মেরুন রঙা লিপস্টিকও মিলিয়ে দিয়েছে। রেস্টুরেন্টে ঢুকে চারদিকে তাকালো। নরম আলোয় সাজানো ছোট্ট জায়গা, কোণের টেবিলে বসে আছে আরশিয়া। রিহান এগিয়ে গেল, চেয়ারে বসতে এই নরম গলায় বলল, কি হলো, হঠাৎ করে ডাকলে কেন? মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আরশিয়া একটু চুপ রইল, পানির গ্লাসটা হাতে নিয়ে আবার নামিয়ে রাখলো। তার চোখ যেন ভেসে যাচ্ছে অজানা শূন্যতায়। বলল, আপনাকে একটা বিষয় জানতে হবে, তবে আগে প্রতিশ্রুতি দিন, রাগ করবেন না। রাগ করার মতো কিছু করলে তুমি? বলো শুনে। আমি আজ একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে যা দেখেছি সেটা বলার মতো ভাষা নয়। শুধু এইটুকু বুঝেছি, সব কিছুর বাইরে থেকে যেমন মনে হয়, ভেতরে আসলে তেমন নয়। রিহান এবার একটু এগিয়ে এলো। কি বলছো? পরিষ্কার করে বলো, কোন জায়গায় গিয়েছিলে?
আরশিয়া হেসে ফেলল চাপা হাসি। সব বলবো, কিন্তু একসাথে নয়, ধীরে ধীরে। শুধু বিশ্বাস রাখবেন, আমি যা বলবো সেটা সত্যি। রিহান কেমন যেন অস্থির হয়ে উঠল, হাত বাড়িয়ে আরশিয়ার হাত ধরল। আমি সবসময় তোমার পাশে আছি, থাকবো। ক্লিয়ার করে বলো কি হয়েছে। কিন্তু তখনই ওয়েটার এসে খাবার টেবিলে রাখলো। মুহূর্তের জন্য নীরবতা ভেঙে এলো। আরশিয়া নিঃশব্দে প্লেটে হাত রাখলো, তবে চোখ তখনও ভিজে। মনে হলো এক পাহাড়সম রহস্য তার বুকের ভেতর চাপা পড়ে আছে। আজকে আমি ভার্সিটি শেষে এক জায়গায় গিয়েছিলাম। হঠাৎ ফারিয়া আর দুজন মেয়েকে অনুসরণ করলাম। ওরা একটা দোতলার বাড়ির ভিতরে ঢুকলো। রিহান সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে উঠল। কোনো কারণ ছাড়া কাউকে অনুসরণ করছিলে কেন? আরশিয়া ধীরে নিঃশ্বাস ছাড়ল। কারণ আমার সন্দেহ হচ্ছিল, ওরা বারবার সেই দিকেই যায়। আমি ভেবেছিলাম হয়তো এমনি, কিন্তু আজ গিয়ে যা দেখলাম আর শুনলাম। রিহান তার হাত চেপে ধরল। শান্ত হয়ে বলো, কি শুনলে? আরশিয়া চারপাশে তাকালো, তারপর খুব ধীর গলায় বলল, সামনের দোকানে এক বৃদ্ধ আছে। আমি ওনার সাথে কথা বলেছি। প্রথমে কিছু বলতে চাইছিল না, তারপর টাকা দিলাম। উনি এমন কিছু ইঙ্গিত দিলেন যেটা শোনার পর আমার শরীর কেঁপে উঠল। রিহানের ভ্রু কুঁচকে গেল। মানে কি? আরশিয়া চোখ নামিয়ে বলল, পুরোটা স্পষ্ট করেনি, তবে ইঙ্গিত বুঝতে বাকি নেই। ফারিয়া যাদের সাথে মেশে সেটা ঠিক না, আর ও বাড়িটার ভিতর কি হয় জানি না, কিন্তু ভালো কিছু নয় নিশ্চয়ই। কথাগুলো বলার পর যেন চারপাশ ভারী হয়ে গেল। রিহানের চোয়াল শক্ত হয়ে উঠল। তুমি একা গিয়েছিলে? হ্যাঁ। জানো এটা কতটা বিপজ্জনক কাজ ছিল? যদি কিছু হয়ে যেত, যদি কেউ দেখে ফেলতো? আরশিয়া ফিসফিস করে বলল, জানি, কিন্তু মনে হচ্ছিল সত্যি না খুঁজে পেলে আমি শান্তি পাবো না। রিহান আর কোনো কথাই বলল না, শুধু কিছুক্ষণ তাকিয়ে রইল আরশিয়ার পানে। তারপর ধীরে ধীরে বলল, এখন থেকে কোথাও একা যাবে না। যা কিছু দেখেছ, যেটুকু বুঝেছ, সব আমার উপর ছেড়ে দাও। আমি খুঁজে বের করবো আসল সত্য। আরশিয়া মুখ তুলল। আপনি কি সত্যিই বিশ্বাস করেছেন আমাকে? রিহান হাত আরো শক্ত করে ধরল। বিশ্বাস না করলে কি আজ এতটা তাড়াহুড়ো করে আসতাম? আরশিয়া আরো অনেক প্ল্যান করলো। রাতে খোঁজ শুরু করে দেবে এবং কালকে কিছু একটা করবে বলে ঠিক করলো। এর মধ্যে রিহান তার বন্ধুদের কল দিল, সব কিছু বুঝিয়ে বলল। রিহান ওকে ভরসা দিল, কাল সকাল থেকে ফারিয়ার ওপর নজর রাখবে অ্যান্ড তারা ভার্সিটির বাইরে অপেক্ষা করবে। কথাগুলো শুনে বুকের ভেতর জমে থাকা ভারী বোঝাটা একটু হালকা হলো আরশিয়ার। বাইরে তখন রাত নেমে এসেছে। শহরের আলোয় দুজনের মুখশ্রী জলজল করছে। একে অপরের দিকে অন্যরকম অনুভূতির দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তেই দূর থেকে একজোড়া চোখ তাদের উপর রাখল। দূর থেকে ওদের দেখে হাসল। সে হাসি আসলে কি বোঝালো তা সে ছাড়া কেউ জানে না। মিহির ওদের সামনে যেতে চাইলে নীলা আটকালো, বলল, আরে কি করছেন? নিজে প্রেম বোঝেন না বলে অন্যকে প্রেম করতে দিবেন না নাকি? ওদের সুন্দর মুহূর্তে গিয়ে কাবাবের হাড্ডি হবেন? মিহির যাওয়া বাদ দিয়ে নীলার দিকে ভ্রু কুঁচকে তাকালো। তার কথার প্রেক্ষিতে বলল, তুমি কি আমাকে অপমান করছো? আমি প্রেমিক পুরুষ হতে পারবো না। নীলা মিহিরকে রেস্টুরেন্ট থেকে টেনে নিয়ে গেল। মিহির ছাড়ানোর চেষ্টা করে বলল, আমি প্রেমিক পুরুষ হতে পারবো না। কোথায় যাচ্ছ আর কি বললে? নীলা থামলো না, ব্যস্ত রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে লাগলো। মিহিরের হাতটা নিজের হাতের ভাঁজে রাখলো। মিহির একটু রাগ করার চেষ্টা করে বলল, এই কে আপনি? হাত ধরেছেন কেন? আমি কারো প্রেমিক পুরুষ নই, হাত ধরবেন না। নীলা হাতটা আরো চেপে ধরল। কুটি কুটি হেসে বলল, প্রেমিক পুরুষ হতে হবে না, আপনি বরং ব্যক্তিত্ববান স্বামী হইয়েন। ধরণীতে রাত্রি নামলে এক মুঠো বেলি ফুলের তোড়া দিয়ে ভালোবাসি বইলেন। ক্লান্ত বিকেলে আরামের বিছানা হিসেবে কাঁধে গিয়ে দিয়েন। মিহির মাথা কাত করে শুনল, দেখলো নীলাকে। পারবেন তো? মিহির মুগ্ধ চোখে হেসে উঠল, বলল, যথাজ্ঞা ম্যাম। নীলাও হেসে ফেলল। ব্যস্ত রাস্তায় একসাথে পা ফেলে চলল দূর অজানায় নির্জন রাস্তায়। শাঁসা করে বাতাসের শব্দ আসছে। শরৎকাল তো আজই পড়েছে, এজন্যই হয়তো আজকের আকাশ ঝকঝকে লাগছে। সাদা তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে নীল আকাশে, মাঝে মধ্যে নীল সাদায় মিশে যাচ্ছে। শরৎকালের মতো স্নিগ্ধ আকাশ আর কখনো দেখা যায় না। এই নতুন ঋতুতে শেষ হতে চলছে কিছু গোপনীয়তা। সব প্ল্যান মতো হয়েছে সব কিছু। এখন বাকি প্ল্যান সাকসেসফুল হওয়া। দেখা যাক কতটুকু কি হয় শেষ পর্যন্ত।
রিহান আজ আরশিয়াকে নিতে আসবে। বাসার নিচে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আরশিয়াকে ফোন করে জানাতে সে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামলো। সঞ্জনা চৌধুরী নিচে নেই, তাই একবার চিল্লিয়ে দরজা খুলে বেরোলো। তার হাতে একটা শপিং ব্যাগ আর পরনে 3 পিস। বরাবরের মতো রিহান মুগ্ধ হলো, তাকিয়ে রইল। আরশিয়া এক প্রকার দৌড়ে বেরোলো, থামলো গিয়ে রিহানের ঠিক সামনে। হাঁপ ছেড়ে সামনে তাকালো, দেখলো রিহান তার দিকে তাকিয়ে আছে। ভ্রু কুচকে জানতে চাইল, কি দেখছিলাম। কি দেখছিলেন? রিহান বাইকে উঠলো এবং তাকে ইশারায় উঠতে বলল। তারপর স্টার্ট দিতে দিতে উত্তর দিল, রেহান মির্জার বউকে দেখছিলাম। আরশিয়া হাসলো। লাজুক রাঙা মুখটা বাইকের আয়নায় দেখে রিহানও হেসে উঠল। বাইক চলতে শুরু করতেই রিহানের কাঁধ জাপটে ধরল। সকালে স্নিগ্ধ বাতাস হৃদয় ছুঁয়ে দিচ্ছে, গুনগুন করে গাইছে প্রকৃতির গান। ব্রেক কষল আরশিয়া, কিছুটা ঝুঁকে পড়ল। অন্য সময়ে রোমান্টিক মনে হলেও এই যেমন তা ভাবনায় ও আসলো না। ব্যস্ত রাস্তায় গাড়ির ভিড় জমল। এই জ্যামে পড়ার মতন বিরক্তি আর কোথাও নেই। রিহান বেশি বিরক্ত হচ্ছে। প্রায় 10 মিনিট পর জ্যাম কাটলো। চলতে শুরু করলো বাইক। ভার্সিটিতে গিয়ে রিহান রনিত আর অভিষেককে ডাকলো, জিজ্ঞেস করলো, সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক। অবিক আর সয়েজ ওখানে আছে, নজরদারি করছে। গুড। রিহান চলে গেল আরশিয়ার থেকে দূরে। অন্য দিনের মতো স্বাভাবিক থাকতে হবে। আরশিয়ার আজ ক্লাস নেই। অর্থি এসেছেও ক্লাসে গেছে। হঠাৎ ফারিয়াকে দেখতে পেল। সফট ওয়েস্টার্ন ড্রেস পরে হেঁটে হেঁটে হেসে কথা বলছে একটা ছেলের সাথে। বাম হাত তারই হাতের ভাঁজে। আরশিয়া চোরা চোখে দেখছিল যাতে বুঝতে না পারে। ছেলেটা ফারিয়াকে তাকে দেখিয়ে কি যেন বলছে। আরশিয়া চোখ সরালো, তাকে ইঙ্গিত করে কি বলছিল। কাল আবার কেউ দেখে ফেলেনি তো? শত ভাবনার মাঝে ছেলেটি আর ফারিয়া কখন তার পাশে এসে দাঁড়িয়েছে সে খেয়াল করেনি। কিরে, এখানে কি করছিস? রিহানের সাথে আজ চিপকে নেই কেন? পাত্তা দিচ্ছে না? না দিলে বল, রাহেল তোকে সঙ্গ দিবে। কিরে, দিবি না? ফারিয়া ঠাট্টার কথায় ছেলেটিও সঙ্গ দিল। হাসতে হাসতে বলল, সুন্দরী মেয়েরা চাইলে সঙ্গ কেন, সব কিছু করতে পারি। আরশিয়ার রাগ উঠল, ইচ্ছে করলো ঠাঠিয়ে একটা চর মারতে, কিন্তু আজ নীরব থাকতে হবে। ফারিয়াকে ওর মতো থাকতে দিতে হবে। তাই আর কিছু বলল না, কেবল উঠে গেল সেইখান থেকে। কি ব্যাপার বলতো, আজকে এত চুপচাপ কেন? এমনিতে তো কিছু বললে কাটার মতো জবাব দেয়। এত ভাবার সময় নেই, চল দেখি ওরা এসেছে কি না। ফারিয়া ভাবনায় মশগুল হয়ে তার সাথে চলল। অপেক্ষা ফুরলো। দুপুর গড়াতেই ফারিয়া আবার বেরোলো। আজকেও সাথে 3টে মেয়ে, একটি বাড়তি হয়েছে। সবগুলো কেমন হাঁসফাঁস করছে। তাদের দেখে মনে হচ্ছে কিছুর তীব্র তারা আছে। রিহান আর আরশিয়া ওদের পিছু নিল। রনিতকে বলল, তোর একটু পরে আয়, আমি যখন শুধু কল দেব তোরা ঢুকে পড়বি। আর সাহিলকে বল ওরা যাচ্ছে। আবিক যেন ফোন করে সব ঠিকঠাক রাখে। রিহান আর অভিষেক মাথা নাড়িয়ে চলে গেল। আরশিয়া আর রিহান ওদের পিছু নিতে গিয়ে একটু পিছু হাঁটলো। যেহেতু চীনে সমস্যা নেই, আর তার আগে তাদের কাজ করতে হবে। আরশিয়া হাতে থাকা ব্যাগ থেকে কালো বোরকা বের করলো, সাথে নিকাবও। সেগুলো পরে নিল। রিহানকে বলল, ঠিক আছে, সব চেনা যাচ্ছে কি? না, একদম চেনা যাচ্ছে না। আরশিয়ার কিছু মনে হতেই পায়ের নতুন জুতো জোড়া খুলে ব্যাগ থেকে পুরনো স্যান্ডেল বের করে পরে নিল, কোনোভাবে যেন সন্দেহ না করে। পিছু নিয়ে আসলো সেই দোতলা বাড়ির সামনে। আজকে গেটের সামনে দোকানটা বন্ধ। গেটের একটু সামনে গিয়ে দুজনে দাঁড়ালো। প্ল্যান মতো আরশিয়া এগিয়ে আসলো। গেটে যেতেই দারোয়ান আটকে দিল। কে আপনি? কোথায় যাচ্ছেন? আরশিয়া ঘাবড়ালো না, বলল, রেণুখালা আজ কাজে আইব না, তিনি অসুস্থ, এই জন্য আমারে পাঠাইলো। আমি তার ভাইসি। বিশ্বাস না হলে উপর থেকে শূন্য আয়ুন, ফুপি বলেছে সে আজ আসবো না, আমি আসবো। দারোয়ান ফোন করলো কাউকে। কথা বলা শেষ করে বলল, ঠিক আছে, যান। আরশিয়া একটু ভয় নিয়ে ঢুকলো। সিঁড়ি বেয়ে উঠলো দোতলায়। কলিং বেল টিপ দিল। একটু পর একটু মহিলা দরজা খুলে বলল, তুমি রেনুর ভাইজি? আরশিয়া মাথা চাকালো। ওর দিকে তাকিয়ে মহিলা আবারও বলল, এমন চোখ মুখ ঢেকে রেখেছো কেন? আরশিয়া একটু ভয় পেল। চোখ কেমন সন্দেহ মতো করে তাকিয়ে আছে, কিন্তু ভয় পেলে চলবে না। ভয়ের তো দৃষ্টি দেখলে আরও সন্দেহ করবে। আন্টি, আসলে আমার স্বামী চায় না অন্য কেউ আমার মুখ দেখুক, তাই বোরকা নিকাব পরি।
আপনি তো জানেনই স্বামীর কথা না শুনলে গুনাহ হয়। আমি কি এত বড় পাপ করতে পারি? ঠিক আছে, এত নাটক দেখার সময় নেই, যাও কাজ করো গিয়ে। আরশিয়া কোন দিক যাবে বুঝতে পারল না। বাম দিকে যেতে নিতেই কেউ একজন দাঁড়িয়ে পড়ে। আরশিয়া চমকে উঠে পিছিয়ে যায়। একটি ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে, দৃষ্টি কেমন যেন। তার বোরখার আবৃত শরীরের দিকেও কেমন করে তাকিয়ে আছে। মহিলাটিকে জিজ্ঞেস করলো, কে এটা? নতুন মাল নাকি? ওদিকে চলো, ও কাজ করতে এসেছে। আর মেয়ে ওদিকে কই যাচ্ছিলে? ডান পাশে ইশারা করে বলল। ওই দিকটায় যাও। আরশিয়া আশেপাশে চোখ বুলিয়ে চলল ডান পাশে, কিন্তু কোথাও ফারিয়া কিংবা মেয়েগুলোকে দেখতে পেল না। 20 মিনিট হয়ে গেল। আরশিয়া ঘর ঝাড়ু দেওয়া শেষ, শুধু একটি মাত্র ঘর আছে। ও সেদিকে নজর পড়ল, যেতে নিলেই কেউ কাঁধে হাত রাখলো। আরশিয়া চমকে উঠল, পেছনে তাকিয়ে দেখলো আরেকটি মেয়ে তার দিকে তুখোড় দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে উকি মেরে কি দেখছিলে? আরশিয়া আমতা আমতা করে বলল, আসলে সব ঘর তো ঝাড়ু দিলাম, কিন্তু ওই ঘর দেওয়া হলো না। ওটাই দিতে হবে না, তুমি তোমার কাজ করো, এদিকে আসতে হবে না, যাও এখান থেকে। আরশিয়া চলে আসলো। কি করবে ভাবছে, আপাতত কিছু একটা কাজ করতে হবে। একটু পর আবার কলিং বেল বাজলো। আরশিয়া তখন ওয়ার্ড্রপ মুছছিল। ও ঘর থেকে বেরিয়ে মাথা বাড়িয়ে দেখলো দরজা খুলছে ওই ছেলেটা। রিহানের পরনে কম দামি শার্ট প্যান্ট আর মুখে মাস্ক। লোকটি কি যেন জিজ্ঞেস করলো, তারপর আসতে দিল। সে মূলত কারেন্টের কাজের জন্য এসেছে। একটি লোককে আসতে বলেছিল, রিহান তাকে সরিয়ে নিজে এসেছে। ভাগ্য ভালো তাদের লোক দরকার পড়েছে বলে আসতে পারল। রিহানকে একটা ঘরে নিয়ে গেল। যাওয়ার আগে আশেপাশে তাকালো। আরশিয়াকে দেখে হাতের ইশারায় কিছু বলল। আরশিয়া একটু পর বেরোলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। একটি রুমে ওই মহিলা শুয়ে আছে। এই সুযোগে সে পা টিপে সেই রুমের কাছে গেল। দরজা তো বন্ধ, তাই গেল রান্নাঘরে। রান্নাঘরের এক সাইডে একটু ফাঁকা আছে, সেখানে দিয়ে সেই রুমে ব্যালকনিতে যাওয়ার যায়, এবং ব্যালকনিতে থাই গ্লাস লাগানো আছে, পর্দা টানা আছে, এই জন্য কিছু দেখা যাচ্ছে না। আরশিয়া রান্নাঘরের সাইড দিয়ে মাথা বেরিয়ে এগিয়ে দিল। সামান্য পর্দা উঠাতেই যা দেখলো তাতে ওর শরীর কেঁপে উঠল। আশ্চর্য হলো, মুহূর্তেই থমকে গেল, মস্তিষ্ক শূন্য লাগছে। তখনই রিহান আসলো। আরশিয়ার অবস্থা দেখে ইশারায় জানতে চাইলো কি হয়েছে। আরশিয়া আবার পর্দা সরিয়ে দেখালো। রিহানও স্তব্ধ হয়ে গেল, রাগে শরীর কাঁপতে লাগলো। ফোন করলো রনিতকে, তারপর উঠে দাঁড়ালো, দরজার দিকে গেল। দরজা ধাক্কা দিচ্ছে এমন সময় ওই মহিলা আসলো। তাদের দেখে বলল, কি হচ্ছে এখানে? এই রুমের মধ্যে কি হচ্ছে আগে সেটা বলেন। রিহান দাঁতে দাঁত পিষে বলল। মহিলা আশ্চর্য হলো, মুখশ্রীতে কিছুটা ভয়ও দেখা দিল। বলল, কারা তোমরা? এখানে কি করতে এসেছো? মহিলা চেঁচামেচি আর দরজা ধাক্কানোর কিছুজন বেরিয়ে আসলো। তাদের দেখে অস্বাভাবিক মনে হচ্ছে, চোখগুলো কেমন লাল লাল হয়ে আছে। পরিস্থিতি বুঝতে পেরে মহিলা কিছু ইশারা করলো। আরশিয়া বোঝার আগেই লোকগুলোর মধ্যে একজন আরশিয়ার গলায় ছুরি ধরল। রিহান এগলে আরেকজন তার কাঁধে ছুরি বসিয়ে দেয়। আরশিয়া চিৎকার করে ওঠে। রিহান চোখ খিচে লোক দুদিকে উল্টো ছুরি দিয়ে হাতে বসিয়ে দেয়। এর মধ্যে ওই মহিলা আর দুজন পালাতেই দরজার দিকে যায়। রিহান আরশিকে ধরে থাকা লোকটার দৃষ্টি লক্ষ্য করে। হুট করে ছুরি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে মেঝেতে। তার ঘাড়ের ওপর পা দিয়ে ডলা দিতে থাকে। আরশিয়া সেই রুমের দরজা খুলে ঢুকে পড়ল। প্রত্যেকটি মেয়ে নেশায় ঢলে পড়ে আছে। একজনের দিকে তাকিয়ে তার খারাপ লাগলো, না জেনে এরা কত খারাপের দিকে পা বাড়িয়েছে। বাবা মা জানেও না তাদের মেয়ে নেশায় আসক্ত হয়ে গেছে, আর এই জানোয়ারগুলো সেই সুযোগ নিয়ে নেশা করাতো। আচ্ছি বলতে গিয়েও থেমে গেল। সবচেয়ে ঘৃণা লাগলো ফারিয়াকে দেখে। সে তাদের নিয়ে আসে, জীবন ধ্বংস করে দেয়। মেয়ে দুটো নিজেদের মধ্যে নেই, চোখ বন্ধ করে ঢলে পড়ে আছে। আরশিয়া ঘরের আশেপাশে চোখ বুলিয়ে পানির বোতল পেল। তিনজনের চোখে পানির ছিটা দিল। একজন চোখ মেলে দেখলো, আবার বন্ধ করলো। কিছুক্ষণ পর আরশিয়া ঘর থেকে বেরোলো। দেখলো রনিত, অভিক, সাহিল, অভিষেক এসে গেছে, সাথে পুলিশও আছে। রিহান কাঁধ ধরে আছে, রক্ত বের হচ্ছে সেখান থেকে। আরশিয়া নিকাব খুলে ফেললো। রিহানের কাঁধে সুতির নিকাবটা দিয়ে বেঁধে দিল। পুলিশ সবাইকে ধরেছে। মহিলা পুলিশদের মেয়েগুলোকে স্বাভাবিক করে তাদের পরিবারকে ফোন দিতে বলল। এরা মূলত ফারিয়ার মাধ্যমে ভার্সিটির কিছু মেয়েকে আনতো। প্রথমে জোর করে নেশা করাতো, তারপর অভ্যাসে পরিণত হলে তারা নিজে আসতে ব্যস্ত হতো। নেশা না পেরে পাগলামি বাড়ত।
বাসা থেকে টাকা লুকিয়ে নেশা করতে আসতো ভার্সিটির নাম করে। এভাবে তাদের ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছিল এদের মতো নিকৃষ্ট মানুষরা। সবচেয়ে ঘৃণিত ওই মহিলা মায়ের বয়সী হয়ে কিভাবে এসব করতে পারে। এসব খোঁজ তারা কালকে নিয়েছিল আরেকটি মেয়ের থেকে, আজ সে আসেনি। কালকে তাকে ধরেছিল আরশিয়া এবং রিহান। সে প্রথমে ভয়ে বলতে চায়নি, পরে কেঁদে ফেলেছিল, বলেছিল সব সত্যি। তাদের বলা ছিল কাউকে বললে তাদের করা গোপন ভিডিও ফাঁস করে দিবে। সেই ভয়ে কাউকে বলতো না এবং নেশা ছাড়তে পারতো না, বিদায় যেতে হতো। আরশিয়া রিহানকে নিয়ে আগে বেরিয়ে গেল। রনিত আসলো সাথে। ওকে নিয়ে তাড়াতাড়ি করে গেল ফার্মেসিতে। রক্ত পড়ছে, বন্ধ করতে হবে। রিহান ব্যস্ত হতে না করলো, সামান্য কিছু হবে না, কিন্তু সে শুনল না। আজ শুক্রবার, অন্য দিনের তুলনায় আজ একটু বেশি গরম। গাছের পাতা একটুও পড়ছে না। মাথার উপরে সূর্যি মামার কড়া তাপে ফেটে যাচ্ছে মাঠঘাট নিশ্চিত। রাস্তায় চলতে থাকা কর্মজীবী মানুষদের ভোগান্তি বেশি। আরশিয়া বাড়ির গাড়ি নিয়ে বেরোলো। আজ যাবে শপিং করতে। রিহানের একটা কাজ থাকায় সে যেতে পারছে না। রিহান এখন নতুন অফিসে জয়েন করেছে, বাবার সাথে অফিস সামলাচ্ছে। বেশ কাজের মধ্যে থাকে আজকাল। বিয়ে শপিং করতে যাচ্ছে সে, তবে বিয়ে তার নয়, অন্যজনের। 20 মিনিট পর লোকেশন অনুযায়ী গাড়ি দাঁড় করালো। আরশিয়া নেমে চারপাশে তাকালো, কিন্তু পরিচিত মুখ দেখতে পেল না। ফোন বের করে ডায়াল করলো। কই? অপর প্রান্ত হতে উত্তর আসলো। দাঁড়াও, আসছি। আরশিয়া ফোন রাখতে রিহানের কল আসলো। রিসিভ করলো। কোথায় আছো? শপিং মলে গেছো? হ্যাঁ, মাত্র আসলাম, এখন ভিতরে যাইনি। রিহান ব্যস্ত হাতে ফাইল চেক করছে আর কথা বলছে, তা বুঝতে পারছে আরশিয়া। কারণ তার সাথে কথা বলার মাঝেও অন্য কাউকে কি জানি বলছে। যেহেতু দুপুর পেরিয়ে গেছে তাই জিজ্ঞেস করলো, খেয়েছেন? না। কেন? বউ খাবার আনেনি, তাই। বলেই নিঃশব্দে হাসলো। আরশিয়া মুখ বাঁকিয়ে উত্তর দিল, আপনার বউ ভালো না, অন্যথায় বিয়ে করেন। রিহান এবার জোরে হেসে উঠল, বলল, ম্যাম, একটা লক্ষ্মী মেয়ে খুঁজে দেন তো, যে অপেক্ষার অনলে না পড়িয়ে পার্মানেন্ট চলে আসবে। আরশিয়া দাঁত চেপে রাগ হওয়ার ভান করে বলল, ওকে দেখবো, এখন আমার কাজ আছে, রাখি। অন্যের জামাইয়ের লোকে কথা বলা পাপ। এতটুকু বলে আরশিয়া ফোন রাখলো। রিহান জোরে হাসতে লাগলো। তারেক মির্জা তার ডেস্কে এসে পড়েছে, সে খেয়াল করেনি। তিনি ছেলের দিকে তাকিয়ে অভিব্যক্তি বোঝার চেষ্টা করলেন। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। গম্ভীর কণ্ঠে বলল, এভাবে হাসছো কেন? জিনে ধরেছে? না, আপনার বৌমা ধরেছে। তারেক মির্জা ছেলের দিকে তাকিয়ে ভাবছে, এ তো নির্লজ্জ হলো কবে থেকে। বাবা দৃষ্টি লক্ষ্য করলো। তার ভাবনার উত্তর হিসাবে আবারও বলল, মানে আপনার বৌমা ফোন ধরেছে তাই হাসছিলাম। আজকের মিটিং 3টে হওয়ার কথা থাকলেও হবে 5টায়। ওকে, এখন এই ফাইলগুলো দেখো, আরেকবার ঠিক আছে কিনা। তারেক মির্জা ফাইলগুলো দেখতে বসে পড়ল। দেখা শেষ হতেই বলল, সব ঠিক আছে, তুমি খেতে এসো, একসাথে খেয়ে আসি। তারেক মির্জা বেরিয়ে যেতে রিহানও বেরোলো। কাউকে ফোন করলো যেতে যেতে। মিহির, নীলা আর আরশিয়া এসেছে শপিং করতে। মিহিরের বাবা থাকলেও মা নেই। নীলার বাবা মা দুজনেই আছে, তবে ভাই বোন নেই। তাদের গ্রামের বাড়ি অন্য জায়গায় হওয়ার কারণে এখানে কোনো আত্মীয় নেই, তাই তারা একা। এই জন্য আরশিয়াকে ডেকে নিয়েছে নীলা। বিয়ে শপিং একা করা ঝামেলা, একটা মেয়ের সাথে হলে সুবিধা আছে। ওরা তিনজনে একটা শাড়ি হাউসে ঢুকলো। মিহির লেহেঙ্গা হাউসে যেতে বললো, নীলা বাকি নাকি বিয়েতে শাড়ি পরবে। বাঙালি মেয়েদের শাড়িতে সুন্দর লাগে, ওসব লেহেঙ্গা তার পছন্দ নয়। শাড়ি কিনতে গিয়ে পড়লো মুশকিলে, শাড়ি পছন্দ হয় না। শেষে একটা দোকানে গিয়ে পছন্দ হলো খয়েরি রঙের একটা শাড়ি। সাথে আরও 2টো শাড়ি নিল বিয়ের পরার জন্য। শাড়ি প্যাক করে নিয়ে বেরোলো। এবার জামাইয়ের পোশাক কেনার পালা। মিহিরের একটা দোকানে গিয়ে পছন্দ হলো এবং কিনে ফেললো। বেরিয়ে আসতে আসতে বলল, এই হলো নারী আর পুরুষের মধ্যে পার্থক্য। আমি একটা দোকানে গিয়ে কিনে ফেললাম, আর তোমাদের 10টা দোকান ঘুরতে হলো। নীলা ঠোঁট বাঁকিয়ে উত্তরে বলল, পছন্দ করে কিনবো না, জীবনে একবারই বিয়ে, বারবার তো আর আসবে না। মিহির থেমে গেল, তার ভ্রু কুঁচকে আসলো। আমার কি তাহলে বিয়ে বারবার আসবে? অবশ্য আসলে মন্দ নয়। নীলা চোখ পাকিয়ে তাকালো, পায়ের ওপর পাড়া দিয়ে বলল, একবার বিয়ে করে দেখেন, তারপর আর বিয়ে করার শখ জাগবে না। মিহির আ বলে পা তুলে আবার দাঁড়ালো। ওদের দুজনের খুনসুটির ঝগড়া শুনে আরশিয়া মুখ টিপে হাসছে। সে অনেকটা এগিয়ে দিয়ে দাঁড়ালো। বিকেল গড়িয়ে আছে। মিহির এসে বলল, চলো পাশের রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে যাই। আরশিয়া প্রথমে দ্বিমত পোষণ করলো,
কিন্তু নীলা আর মিহিরের জোরাজোরিতে যেতে বাধ্য হলো। রেস্টুরেন্টের ভেতরটা স্নিগ্ধ পরিবেশ, আশেপাশে ফুলের গাছ লাগানো আছে, দূরে কোথাও মিউজিক বাজছে, টেবিলগুলো পরিপাটি করে সাজানো, প্রতিটা টেবিলে জ্বলছে ছোট্ট ক্যান্ডেল স্ট্যান্ড। বাইরে গরম থাকলেও ভেতরে এসি ঠান্ডা হাওয়া আরাম দিচ্ছে। চারপাশে নানা রকম মানুষের হাসি ঠাট্টা ভেসে আসছে। মিহির আর নীলা নিজেদের মধ্যে গল্পে মেতে উঠেছে। খাবার দিয়ে গেছে, নিজেদের পছন্দ মতো অর্ডার করেছিল। নীলা মাঝে মধ্যে মিহিরকে খাইয়ে দিচ্ছে। ওদের হাসাহাসি খুনসুটি দেখে আরশিয়া মনে মনে হাসলেও খানিকটা একাকিত্ব অনুভব করছে। রিহানকে মিস করলো, ভাবলো তার তখনের কথা। খাওয়া শেষ হওয়ার পর ও হঠাৎ উঠে দাঁড়ালো। তোমরা গল্প করো, আমি একটু হাঁটতে যাচ্ছি। নীলা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মিহির হাত দিয়ে থামিয়ে দিল। যাক, ও একটু ঘুরে আসুক। আরশিয়া ধীর পায়ে রেস্টুরেন্টের একপাশে চলে এলো। সাইড কর্নারে কাচের দেওয়ালের পাশে দাঁড়িয়ে বাইরে তাকাতে লাগলো। শহরের ব্যস্ত রাস্তায় হেডলাইটের আলো ঝলমল করছে। এখন সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য ডুবেছে একটু আগেই। আরশিয়ার নিরিবিলি পরিবেশটা ভীষণ ভালো লাগছে। ঠিক তখনই পেছন থেকে অপরিচিত এক কণ্ঠ কানে আসলো। এক্সকিউজ মি মিস। চমকে ঘুরে তাকালো আরশিয়া। দেখলো একটা ছেলে হালকা নীল শার্ট পরে দাঁড়িয়ে আছে। বয়সে হয়তো তাদের কাছাকাছি, ঠোঁটের কোণে লেগে আছে হাসি। আরশিয়া ভ্রুকুচকে তাকালো। জি, কিছু বলবেন? ছেলেটা নিঃসংকোচ ভঙ্গিতে এগিয়ে এলো। আপনাকে দেখলাম আপনার বন্ধুদের সময় দিয়ে একা এখানে দাঁড়িয়ে আছেন, তার মানে আপনি একা, তাই সঙ্গ দিতে আসলাম। আপনি চাইলে আমরা ওই সাইডটাই বসতে পারি। আরশিয়ার মুখ কঠিন হয়ে গেল, চোখে স্পষ্ট অস্বস্তি। ওর মনে শুধু একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, এমন সময় যদি রিহান ওখানে থাকতো তবে কি এই ছেলেটা এমন সাহস দেখাতে পারত? আরশিয়া দুপা পেছনে সরে এলো, কণ্ঠ গম্ভীর করে বলল, সরি, আমি একা থাকতে এসেছি, সঙ্গের দরকার নেই। ছেলেটা আবারও ভাঙা ভাঙা ইংরেজি মিশিয়ে বলল, ও কমন, ডোন্ট মাইন্ড। আমি তো শুধু ফ্রেন্ডলি অফার করলাম। ইউ আর সো বিউটিফুল। একা দাঁড়িয়ে থাকাটা আপনাকে মানায় না। আরশিয়ার ভেতরটা রাগে কাঁপতে লাগলো। চারপাশে তাকালো, কেউ খেয়াল করছে না। সে ঠান্ডা গলায় বলল, শোনেন, এভাবে অচেনা মেয়েদের কাছে আসা ভদ্রলোকের কাজ নয়। আমি চাইলে এক্ষুনি ম্যানেজমেন্টে অভিযোগ করতে পারি। ছেলেটা হাসলো, যেন ভয় পাওয়ার মানুষ নয়। এক পা এগিয়ে বলল, অভিযোগ করবেন? এত রাগ দেখাচ্ছেন কেন? আমি তো খারাপ কিছু বলিনি, একটু হাসিটা ব্যাস। তাই আপনি তাকে সঙ্গ দিতে এসছেন? ছেলেটি চমকে পিছনে তাকালো। একটি ছেলে তার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরশিয়া কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে হেসে উঠল। রিহান ওর ঘাড়ে হাত দিয়ে বলল, মেয়েদের বিরক্ত করে সঙ্গ দিতে জনসেবা করতে এসছিস? ছেলেটি রেগে গেল, ঘাড় থেকে হাত ফেলে দিয়ে বলল, কে ভাই আপনি? আমি কাকে সঙ্গ দিব না দিব, কি করব সেটা আমার ব্যাপার। আপনি কি? রিহান হাসলো, হাসি মুখে ওর সামনে গিয়ে এক হাতে কলার চেপে ধরল। হাসি মাখা মুখ মুহূর্তে রাগত্ব হলো, বলল, সরি, মেয়ে সঙ্গ সেবা করতে এসছিস? যাকে সঙ্গ দিতে এসছিস তার রিয়েল সঙ্গী আমি। ওকে সঙ্গ দেওয়ার জন্য আমি আছি। ছেলেটা একটু ভয় পেল, আশেপাশে তাকালো, কেউ নেই এদিকে। রিহান কলার ছেড়ে দিল, ওয়ার্নিং দিয়ে বলল, নেক্সট কখনো এমন দেখলে তোর উচিত শিক্ষা দিব। ছেলেটির সাথে সাথে উধাও হয়ে গেল। আরশিয়া রিহানের সামনে এসে দাঁড়ালো। আপনি এখানে? আপনার সঙ্গীকে দেখতে এসেছিলাম। দাঁত চেপে বলা কথায় আরশিয়া একটু বিস্মিত হলো। এখানে আমার কি দোষ? সঙ্গী নিয়ে না ঘুরলে সুন্দরী মেয়ে দেখলে ছেলেটা তো সিঙ্গেল ভাববেই। আপনি তো সঙ্গে আসেননি, আমার কি দোষ? রিহান ঘুরে ওর চোখে চোখ রাখলো, শীতল কণ্ঠে বলল, একবার সঙ্গী করো নাও, অপেক্ষার প্রহর শেষ করো, তখন সবসময় সঙ্গে ঘুরবো। শীতল পরিবেশে শীতল কণ্ঠ আরশিয়ার হৃদয়ে কম্পন সৃষ্টি করলো। তার কথার মানে বুঝতে পারল। তখনই মিহির আর নীলা ডাকলো। রিহান আগে থেকে প্ল্যান করে রেখেছিল মিটিং শেষ করে আসবে। মিহিরের সাথে তার কথা হয়েছিল আরশিয়াকে না বলতে। রিহান আর আরশিয়া যাচ্ছে, আরশিয়া একটু পেছনে, রিহান সামনে। আরশিয়া হুট করে বলে উঠল, আপনার বাবাকে গিয়ে বলবেন অপেক্ষার প্রহর শেষ করার ব্যবস্থা করতে। রিহানের পা থেমে গেল, ঘুরে তাকালো। তখনই চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে জানতে চাইল, সত্যি? আরশিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ছুটল নীলার কাছে। রিহান দাঁড়িয়ে রইল, হাত মুঠো করে বলে উঠল, ভালোবাসা পূর্ণতার অন্তিম মুহূর্ত, তাড়াতাড়ি আসুক। সহস্র আনন্দের মধ্যেও পূর্ণতার আনন্দের হৃদয় ভাসুক। সময় গড়িয়েছে দ্রুত, কয়েকটা দিন যেন স্বপ্নের মতন কেটে গেছে।
আজ বৃহস্পতিবার, দিনটা অন্য দিনের চেয়ে আলাদা, কারণ আজ আরশিয়া আর রিহানের গায়ে হলুদ। কাল তাদের বিয়ে। তাড়াতাড়ি সবকিছু কেমন করে যেন হয়ে গেল। বাড়ির আঙিনা রঙিন আলো আর গাঁদা ফুলে সাজানো, ঘরে বাইরে ব্যস্ততা, অতিথিদের আসা যাওয়া, কেউ রান্নাঘরে, কেউ আঙিনায় সাজসজ্জার তদারকি করছে। বিয়েটা হঠাৎ করেই ঠিক হওয়ায় সবকিছু যেন অল্প সময়ের ভেতরে আয়োজন। রিহান সেদিন রেস্টুরেন্ট থেকে ফেরার পরই বাবাকে বিয়ের কথা জানিয়েছিল। আরশিয়ারও সম্মতি মেলাতেই আর দেরি করেনি কেউ। তাই মাত্র 5 দিনের মাথায় গায়ে হলুদ, 6 দিনে বিয়ে ঠিক করা হয়। এরই মাঝে 3 দিন আগে মিহির আর নীলার বিয়েটাও হয়ে গেছে। সেখানে একসাথে গিয়েছিল রিহান আরশিয়া। মনে হচ্ছিল যেন একটানা উৎসব চলছে চারপাশে। এখন বিকেল, সূর্যের রোদ যেন আকাশে ঝলসে উঠেছে, কিন্তু ঘরের ভেতরে কেবল বিয়ের আমেজ। আরশিয়া বিছানায় বসে আছে, চোখে মুখে হালকা ভাবনা, বুকের ভেতরে লুকানো উত্তেজনা। অর্থি হাত বাঁকিয়ে দাঁড়িয়ে চোখ পাকিয়ে তাকালো। রেডি কি হবি? আরশিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, এখনো সময় আছে, অনুষ্ঠান শুরু হবে রাতে। বিকেল থেকে সাজগোজ করে বসে থাকলে গরমে কষ্ট হবে না নাকি? অর্থি কিছু বলার আগেই সঞ্জনা চৌধুরী ব্যস্ত পায়ে ঘরে ঢুকলেন, হাতে একটা ব্যাগ বিছানায় রেখে বললেন, এখানে কাঁচা ফুল আছে, রেডি হয়ে পড়ে নিস। আর্টিফিশিয়াল ফুল আনা হয়েছে। এখন আবার তাজা ফুল দেখে কৌতূহলী দৃষ্টিতে বলল, এগুলো কে আনলো আম্মু? রিহানের বন্ধু এসেছে, বলল নাকি রিহানই পাঠিয়েছে। বলেই সঞ্জনা চৌধুরী আবার ব্যস্ত পায়ে বেরিয়ে গেলেন। ব্যাগ খুলে আরশিয়া অবাক হলো। তাজা ফুলের গন্ধে ভরে উঠল ঘর। গাজরা, মালা, কানের দুল, টিকলি সবই দুটো করে। অর্থি ঠোঁট কামড়ে জিজ্ঞেস করলো, এখানে দুজনের জন্য আছে কেন? আরশিয়ার একটু ভাবলো, যখন বুঝতে পারলো ঠোঁটে দুষ্টু মিষ্টি হাসি। আমার তো মনে হচ্ছে রনিত ভাই এসেছে। তুই রাগ করে 2 দিন ধরে কথা বলছিস না, তাই হয়তো তোর জন্য ফুল নিয়ে এসেছে প্রেমিকার অভিমান ভাঙাতে। প্রেমিক ফুল নিয়ে হাজির হলেই প্রেমিকা গলতে বাধ্য। এই ট্রিক্স সব প্রেমিকরা জানে। ফুটলো। অর্থি চোখ বড় করে তাকালো, তারপর দাঁড়িয়ে হঠাৎ করে বেরিয়ে গেল। আরশিয়া মুচকি হেসে ফোন হাতে তুলে নিল রিহানকে কল দিতে। অর্থি ঘর থেকে বেরিয়ে নিচে উকি দিল। সত্যি তো, রনিত নিচে সোফায় বসে আছে। সঞ্জনা চৌধুরী তার সামনে নাস্তা সাজিয়ে দিয়েছেন, অথচ রনিত বারবার ওপর দিকে তাকাচ্ছিল, যেন কাউকে খুঁজছে। হঠাৎ দুজনে চোখাচোখি হয়ে গেল। অর্থি দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায়, ঠোঁট চেপে হাসছে। রনিত 2 কান ধরে কসলাতে কসলাতে মাথা নাড়ল। সরি। ঠিক তখনই সঞ্জনা চৌধুরী ঘরে ঢুকলেন। কি বাবা, তুমি কান ধরে কি করছো? রনিত চমকে উঠল, তাড়াতাড়ি হাত নামিয়ে নিয়ে বলল, না আন্টি, আসলে মাঝে মাঝে মনে হয় কানে কেমন তালা লাগে, তাই একটু চাপ দিচ্ছিলাম। আরে বাবা, তাহলে ডাক্তার দেখাও, না হলে দেখা যাবে একসময় কিছুই শুনতে পারবে না। সঞ্জনা চিন্তিত কণ্ঠে বললেন, কিছুই শুনতে পাবে না, না হলে দেখা যাবে একসময় কিছুই শুনতে পাবে না। রনিত মেকি হাসি দিয়ে মাথা নাড়ল। সঞ্জনা চৌধুরী ব্যস্ত হয়ে আবার ভেতরে চলে গেলেন। অর্থি তখন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। রনিত চোখে মুখে বিরক্তি নিয়ে নিচু স্বরে বলল, এই হাসির আমি কিন্তু শোধ তুলে নিব, শুধু রাতটা নামতে দাও। তারপর দরজা পেরিয়ে দ্রুত বেরিয়ে গেল। অর্থি দাঁড়িয়ে রইল, ঠোঁটে ঝঙ্কার তোলা হাসি যেন বেশ মজা পেয়েছে। রাত নামতেই আরশিয়াদের আঙিনায় জমে উঠল গায়ে হলুদের আসর। বাড়ির সামনের উঠান আলোয় ঝলমল করছে, চারিদিকে গাঁদা আর গোলাপের সাজ। টেবিলে সাজানো পিঠা, মিষ্টি, ফলমূল, গানের তালে তালে ছোটরা নাচছে, ঘুরে বেড়াচ্ছে। আরশিয়া হলুদের শাড়ি পরে, কপালে টিপ, হাতে গাজরা পরে লজ্জায় মুখ নিচু করে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছিল ফুলে ভরা কোনো কচি খুকি। সঞ্জনা চৌধুরী আর আত্মীয়রা বারবার চোখ মেলাচ্ছে, এমন সাজে তাদের মেয়েকে দেখে মন ভরে যাচ্ছে। প্রথমে ঘরে সবাই মিলে হলুদ দিল, এরপর একে একে আত্মীয়রা হাসাহাসি ঠাট্টা সব মিলে চারপাশে আনন্দে রোল। হঠাৎ খবর এলো রিহানদের বাসা থেকে বোন আর বন্ধুরা এসেছে। দরজা দিয়ে প্রবেশ করলো কয়েকজন, সবাই প্রায় পরিচিত মুখ। রনিত, অভিক, সাহিল, অভিষেক আর রিহানের কাজিনরা। একে একে সবাই আরশিয়াকে হলুদ দিল। হইচই, ফটো তোলা, খুনসুটি সব মিলিয়ে মুহূর্তটা রঙিন হয়ে উঠল। আরশিয়া রিহানের সাথে ভিডিও কলে কথা বলেছে। রিহান আসতে চাইলেও আরশিয়া মানা করে দেয়, তাই আর আসেনি। তাছাড়া অপেক্ষার ফল মিষ্টি হয় কথাইও আছে, তাই একটু অপেক্ষা মন্দ নয়। এদিকে অন্য পাশে অর্থি বসে আছে। তখন রনিত ওর পাশে এসে দাঁড়ালো। রনিত মুখ টিপে বলল, আমারও তো হলুদ দেওয়া বাকি, কন্যার গায়ে হলুদ নেওয়ার অনুমতি আছে। অর্থি চোখ পাকিয়ে বলল, আপনি আমাকে হলুদ দিবেন কেন?
আপনি কি আপনার মম্মি টাকা হলুদ দান? রনিত এক হাত মাথায় দিয়ে হতাশ হয়ে বলল, আল্লাহ, আর কতবার বলবো মৌমিতা আমার ফ্রেন্ড? গত দুদিন থেকে বোঝাচ্ছি। জুনিয়র কি ফ্রেন্ড হয়? এসব ধান্দামি বুঝি না, জ্ঞান দিতে আসবে না, সরুন। অর্থি হনহনিয়ে চলে গেল। রনিত হতাশ হয়ে তাকিয়ে রইল। অভিষেক এসে ঘাড়ে হাত রাখল, হেসে মজা নিতে বলে উঠল, কিরে, প্রেমিক পুরুষ পাত্তা দিচ্ছে না কেন? প্রেমেও 2 নাম্বারই করছিস নাকি? রনিত ঘাড় থেকে হাত ফেলে দিয়ে বলল, শালা কাটা ঘায়ে নুনের চিনা দিতে আসবি না। আমি সবকিছুতে L নাম্বার, আর প্রেমে তো 100% 1 নাম্বার। আমার প্রেমে কোনো ভেজাল নেই, তাই পচামাচির মতো নাক গলাবি না শালা। শালা, আমার বোন নেই তারপর শালা কইস কেন? আজ থেকে তোর বোন বানিয়ে দিব। তোদের দুজনের বেশ মিল আছে, দুটোতে শুধু ঝামেলা বাদাস আর আমারে অবিশ্বাস করিস শালা। রনিত চলে গেল। অভিষেক হেসে উঠল। রনিতকে রাগাতে তার বেশ ভালো লাগে, এই জন্য যেচে লাগতে আসে। আজ শুক্রবার, কাঙ্ক্ষিত দিন এবং সময় দুটোই এসে গেছে। বিকেলের পর থেকে সাজ শুরু হলো। আরশিয়ার পরনে লাল বেনারসি, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, মুখে হালকা মেকআপ। আয়নার সামনে বসে থাকতে তার বুক কাঁপছে বারবার। কেমন অনুভূতি হচ্ছে, আজ তার এক নতুন জীবনের সূচনা হতে যাচ্ছে। সাজ শেষ হতেই সকলের নানান কথায় আরশিয়ার ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠল, সাথে চোখে মুখে লজ্জার মিশেল। এদিকে রিহানও তার বাড়িতে প্রস্তুত। সাদা শেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে রুমাল। লোক দেখানোর জন্য হয়তো আবার লাজ লজ্জা কম। সকলে রেডি হয়ে বেরিয়ে পড়ল আরশিয়াদের বাড়ির উদ্দেশ্যে। সময় অতিবাহিত হলো। সে আনন্দের মুহূর্ত আসলো। কাজে বিয়ে পড়ানোর শেষে মেয়ে ছেলে একসাথে বসানো হলো। অন্যান্য অনুষ্ঠানে একসাথে বসে কবুল বলা হলেও অনেক জায়গায় দুজনে আলাদা জায়গায় কবুল বলে। দুজনে পাশাপাশি বসতেই দুজনেই চোখাচোখি হলো। এক মুহূর্তে যেন সময় থেমে গেল। চারপাশের শব্দ হারিয়ে গেল, শুধু দুজনার চোখে চোখে নীরব ভাষা। রিহানের বুক ভরে উঠল অজানা আনন্দে। দুজনে একসাথে হাতে হাত রাখতেই সবাই হাততালি আর মাশাল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। রিহান তাকিয়ে আছে শুধু আরশিয়ার দিকে, মনে মনে বলছে, এবার আর কোনো দূরত্ব নেই, তুমি শুধু আমার। এদিকে অন্য পাশে রনিত আর অর্থির খুনসুটি থামছেই না। রনিত বলল, দেখলে, আজ থেকে তোমার বান্ধবী আমার ভাবি। এবার তোমার পালা কবে? অর্থি মুখ লাল করে বলল, আপনি বরযাত্রীর দায়িত্ব পালন না করে আমার বিয়ে বিয়ে করে ঘ্যান ঘ্যান করছেন কেন? রনিত হেসে উঠল। কারণ আমারও মনেও বিয়ে বিয়ে ভাব জেগেছে। অর্থি পাত্তা না দিয়ে আরশিয়ার পাশে গেল। এখন সবাই ছবি তুলবে, এই জন্য ওকে ডাকলো। অবশেষে আসলো বিদায় বেলা। এই মুহূর্তটা মেয়েদের জন্য কষ্টকর। আরশিয়ার কান্নার বাঁধ ভাঙল। আশরাফ চৌধুরী মেয়েকে সান্ত্বনা দিলে স্ত্রীকে থামতে বলছেন, অথচ তার চোখেও জল, কিন্তু প্রকাশ করতে পারছে না। তিনি কাঁদলে মেয়ে আর কাঁদবে ভেবেই রিহান এক হাতে শক্ত করে ধরে আছে তার হাত। আরশিয়াকে নিয়ে গাড়িতে উঠল সে। মুহূর্তেই গাড়ি ছুটল পিচঢালা রাস্তায়। গন্তব্য নতুন বাড়ি, নতুন সম্পর্কে। সারাদিনের ক্লান্তি, হইচই আর অতিথিদের ভিড় শেষে রাত যখন গভীর হলো, তখনও চারপাশে মানুষের আনাগোনা লেগেই থাকলো। আরশিয়া বসে আছে রিহানের ঘরে। ঘরটা ফুল দিয়ে সাজানো, বিছানায় লাল গোলাপ ছড়ানো, চারদিকে সুগন্ধি ফুল, মোমবাতি জ্বলছে। কাঁচের জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে ধীরে ধীরে। আরশিয়া লাল শাড়িতে মাথা নিচু করে বসে আছে বিছানার এক পাশে। বুক কাঁপছে, এক অচেনা অস্থিরতা ছড়িয়ে আছে শরীর মন জুড়ে। হঠাৎ দরজার কড়ায় শব্দ হলো। বন্ধুরা মজা করতে করতে বাইরে থেকে বলল, আচ্ছা আচ্ছা, বরকে ঢুকতে দিচ্ছি, কিন্তু কাল সকালে আমাদেরকে খাওয়ানো চাই। হাসির রোল উঠল বাইরে। আরশিয়ার বুঝতে পারলো তার আগমন হবে। তখনই দরজা খুলে রিহান ভেতরে ঢুকলো। সাদা শেরওয়ানি আর হাসি মিশ্রিত চাহনিতে যেন নতুন আলোর আভা। সে আসতেই দরজা বন্ধ করে কাছে এলো। আরশিয়ার বুকের ধুকপোকানি আরও বেড়ে গেল। সে নিজে তাকিয়ে রইল। হাতের চুড়ি মচমচ শব্দ করলো অজান্তেই। রিহান ধীরে বসলো তার পাশে। মুহূর্তের জন্য কিছু বলল না, তারপর মৃদু স্বরে বলল, আজকের দিনটার জন্য অনেকদিন অপেক্ষা করেছি, অবশেষে তোমাকে আমার ঘরে পেয়েছে। তুমি আমার প্রথম পূর্ণতা। আরশিয়া মুখ তুলে তাকালো, মুগ্ধতা সরিয়ে বলল, প্রথম পূর্ণতা মানে দ্বিতীয় আবার কেউ হবে নাকি? রিহান হেসে গড়াগড়ি খেলো যেন। আরশিয়াকে রাগাতে চেয়েও রাগাতলো না। দ্বিতীয় পূর্ণতা হবে আমাদের সন্তান, বুঝছো? আরশিয়া লজ্জা পেল, মাথা নিচু করে রইল। রিহান ধীরে হাতে হাত দুটো হাতের মুঠোয় নিয়ে রাখলো বুকের পাশে। আরশিয়া কেঁপে উঠল স্পর্শে। ঠোঁটে লাজুক হাসি খেলে গেল। রিহান তার ওড়নার আড়াল সরিয়ে কপালে আস্তে একটা চুমু দিল। এই যে আমার প্রতিজ্ঞা, কখনো তোমাকে কাঁদতে দেব না।
আরশিয়া চোখ বন্ধ করে মুহূর্তটাকে মনে গেঁথে রাখলো। বাইরে হয়তো এখনো উৎসবের শেষ আলো ঝলমল করছে, কিন্তু এই ঘরে শুরু হলো তাদের দুজনের নতুন জীবনের অধ্যায়। লাজুকতা, ভালোবাসা আর চিরকালের বন্ধনে বাঁধা। সময়ের সাথে তাল মিলিয়ে কেটে যাচ্ছে জীবনযাত্রা। শরৎ, হেমন্ত, শীত পেরিয়ে আগমন ঘটেছে বসন্তের। বাতাসে বইছে বসন্তের হাওয়া, চারিদিকে ফুলের গন্ধে মম করছে। শিমুল পলাশের রঙে রাঙিয়েছে প্রেমময় হৃদয়। কৃষ্ণচূড়ার দেখা মিলেছে সবেই। ফাগুনের আগুন লেগে আগমন হয়েছে বসন্তের। ফুল যেমন রঙিন করেছে শহর, গাছের পাতার পতন ঘটিয়ে দিয়েছে তাকে দহন। এমনই একদিনে শহর ঘুরতে বেরিয়ে দুজন সুজন, সাথে রয়েছে তাদের সঙ্গিনী। আরশিয়া আর রিহান এসেছিল উদ্যানে। সময়টা বিকেল হওয়াতে মানুষের আনাগোনা একটু বেশি। শহরের এই আনাগোনা ভালো, আজ যেন ভালো লাগলো না। আরশিয়াকে নিয়ে সে কোনো নির্জন প্রহরে যেতে চায়, তাই তো চট করে উঠে পড়ল। আরশিয়া উঠতে দেখে জিজ্ঞেস করে বসলো, কই যাও? চল হারিয়ে যাই কোনো নির্জন প্রহরে, যেখানে থাকবে তুমি, আমি আর আমাদের সুপ্ত অনুভূতি। আরশিয়া হাত বাড়ালো, রিহানের হাতে হাত রেখে উঠে পড়ল। কোলাহল ফেলে দুজনে চলল দূর অজানায়। প্রায় ঘন্টা অতিবাহিত হওয়ার পর দুজনে পৌঁছালো এক নির্জন গ্রামে। নির্জন কারণ এখানে মানুষের বসবাস থাকলেও শহরের কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, নেই বিষাক্ত বায়ু। আরশিয়া নেমেই দাঁড়ালো গ্রামের কোল ঘেঁষে নদীর কূলে। দু হাতে মেলে চোখ বন্ধ করে অনুভব করছে শুদ্ধ বাতাস। খোলা চুল উড়ছে, শীতল বাতাসে মনও দুলছে। হৃদয়ে লাগছে শীতল হাওয়া। উষ্ণতা দিতে কেউ একজন জড়িয়ে নিল মেলে ধরা দুই হাত। আরশিয়া চোখ খুলল। একবার এই শুদ্ধ বাতাসের মতন নিজস্ব শুদ্ধ পুরুষের দিকে তাকিয়ে হাসল। মুগ্ধ ছড়া সে হাসি দেখে মুগ্ধ হলো প্রেমিক হৃদয়। অর্থি পার্কে হাঁটছে আর তার পিছু দৌড়াচ্ছে রনিত। মূলত আজ তাদের মধ্যে ঝগড়া হয়েছে। গত দুদিন ধরে অর্থি রাগ করে কথা বলেনি। আজ ওর মাকে বলে ঘুরতে এসেছে রাগ ভাঙাবে বলে, কিন্তু হিতে বিপরীত হলো। অর্থির রাগ ভাঙার বদলে আরও রেগে গেছে। কারণ একটাই, রনিত আসার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছে। তা দেখে অর্থি রেগে আছে। রনিত কতক্ষণ ধরে বোঝাচ্ছে, কিন্তু সে শুনছে না। শেষে রনিত থেমে গেল। হাঁপিয়ে পড়েছে সে। পার্কের বেঞ্চে বসে জিরিয়ে নিল। পানির বোতল হতে পানি খাচ্ছিল। ভাইয়া, পার্কের এই লোকেশনটা কোথায় বলতে পারেন? অপরিচিত মেয়ে কণ্ঠ শুনিয়ে রনিত তাকালো। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, ফোনের স্ক্রিন তার দিকে করে আছে। রনিত দেখার জন্য মেয়েটার দিকে একটু হেলে গেল। ছবিটার দেখার পর সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আঙুল বরাবর সে তাকিয়ে দেখে অর্থি অগ্নিশর্মা চোখে তাকিয়ে আছে। রনিত টপ করে হাত নামিয়ে দিল। মেয়েটি ধন্যবাদ জানালো, পরিবর্তে সে হাসলো। এই হাসিও যেন তার কাল হলো। মেয়েটি চলে যেতেই অর্থি রেগে মেগে সামনে আসলো, বলল, শেষ হয়েছে? কি শেষ হবে? মেয়েদের সাথে কথা বলি। কি আশ্চর্য কথা তো, আমি বলিনি। তিনি লোকেশন জানতে চাইলো তাই। রনিতকে পুরো কথা বলতে না দিয়ে অর্থি আবার গটগটিয়ে ছুটল। রনিত হতাশ হয়ে মাথায় হাত দিল, বলল, বিবাহ না করিতে জীবনখানা করিতেছে তেজপাতা। এখন আমার পুরো বিয়ে না করেই বলতে ইচ্ছে করছে বিয়ে করা মানে জ্যান্ত মরা মানুষ। না জানি কয়দিন পর বিয়ে করলে কি অবস্থা হয়। এখন তো আধ পাগল, তখন না হয় পুরো পাগল হব। অর্থি কিছু দূর গিয়ে থেমে গেল। পেছনে তাকিয়ে বলল, বসে আছেন কেন, আসুন। রনিত উঠল, নীরস কণ্ঠে বলল, কেন তোমার পিছনে দৌড়াতে? অর্থি হাসল, হাসি চেপে রাগের ভান করে বলল, শুধু এক নয়, সারা জীবন আমার পেছনে দৌড়াবেন। সঠিক সময় এলে পাশে এসে হাত ধরে হাতে হাত রাখবেন, হাঁটবেন। বলেই অর্থি খুলল। রনিত হেসে উঠল। মুহূর্তে দৌড়ে গিয়ে অর্থির পাশাপাশি হলো। কিছুটা ঝুঁকে বলল, হাঁপিয়ে যাওয়া অভিনয় মাত্র। তোমার ভালোবাসতে যেমন হাঁপিয়ে যাব না, তেমন পাশাপাশি কিংবা পিছনে ঘুরতেও বিরক্ত বোধ করবো না। অর্থি এবার রাগের খোলস ছাড়ল। হেসে পায়ে পা মিলিয়ে দুজনে হেঁটে চলল। গ্রামটি হলো রাজশাহী শহর হতে অনেকটা দূরে। সেখানে নেই কারেন্ট, নেই আধুনিকতার ছোঁয়া। নদীর কূলে বসতি করেছে কিছু মানুষ। নদী পেরিয়ে যেতে হয় সেই গ্রামে। তারাও এসেছে, উপভোগ করছে সেই অনুভূতি। হঠাৎ ছুটে আসলো কিছু ছোট বাচ্চা। আরশিয়া তাদের নিয়ে খেলায় মেতে উঠল। রিহান দূরে দাঁড়িয়ে দেখছে বাচ্চাদের সাথে আরশিয়াও খিলখিলিয়ে হাসছে। সেই হাসিতে মুগ্ধ হচ্ছে সে। খেলা শেষে পুরো গ্রাম ঘুরল তারা। সূর্য ডুববে এখনই। পশ্চিমে সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রিহান আরশিয়াকে তাড়া দিয়ে, চলো, সন্ধে হয়ে আসছে, একটু পর এখানে আধারে ছেয়ে যাবে। আরশিয়া নদীর পার হতে ছুটে আসলো, বলল, ইস, যদি এখানে থাকতে পারতাম তবে কত। নির্জন নিশীথে তোমাকে নিয়ে হারিয়ে যেতাম,
গ্রামের খোলা পরিবেশে মাতাল করা হাওয়ায় ছুটে যেতাম। আরশিয়াকে বলতে না দিয়ে রিহান বলল। আরশিয়া চুপ করে শুনল। নৌকায় উঠতে গিয়ে আরশিয়া পড়ে যেতে নিলেই রিহান ধরে ফেলল, বলল, এখন আমার এই গধূলি বেলায় নৌকার কোনায় বসে গান গাইতে ইচ্ছে করছে। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। আরশিয়া ঠিক করে বসলো, বলল, নদীপথ শেষ না হলে থাকতে না খেয়ে। তোমার চোখে তাকিয়ে কাটিয়ে দেব সকাল সন্ধ্যে রাত। সময়টুকু যেন থেমে রইল। সন্ধ্যায় নদীর মৃদু ঢেউ, মৃদু হাওয়া যেমন সাক্ষী রইল কিছু মুহূর্তে। শহর জুড়ে বৃষ্টি নামলো। রাতের আকাশে তারারা মুখ লুকালো। কালো মেঘে ছেয়ে বৃষ্টি আসলো। বৃষ্টি দেখে কেউ ছুটলো বৃষ্টির হাত থেকে বাঁচতে, কেউ বা ছুটলো বৃষ্টিতে ভিজতে। মিহির নীলার হাত ধরে টেনে নিয়ে আসছে। বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লাগবে, চলো। নীলা শুনল না, হাত ছাড়িয়ে নিয়ে সে দৌড়ে গেল। বৃষ্টিতে ভিজতে থাকলো। মিহির না পেরে গেট খুলে বের হলো। একটু পর এসে নীলাকে টেনে নিয়ে বের হলো। নীলা বসে খাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছেন? মিহির নীলাকে নিয়ে রিকশার সামনে দাঁড়ালো। উঠতে বলে সে উঠে পড়ে হাত বাড়িয়ে দিল। নীলা হাত ধরে উঠল। মিহির সে হাতে নীলার নেতিয়ে পড়া শাড়ির আঁচলটা চেপে ধরে বলল, মনে আছে সেদিনের কথা? বলেছিলাম আমাদেরও এমন এক সময় আসবে, রাতের শহরের বৃষ্টিতে তুমি আমি ভিজব, হাত মেলে তোমায় আগলে রাখবো। নীলা চমৎকার হেসে শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢেকে নিল। মিহিরের দৃষ্টি উপেক্ষা করে রিকশার হুড়ি তুলে দিল। মেলে ধরল দু হাত, যেন বৃষ্টিকে আলিঙ্গন করতে চায় তারই মন ও প্রাণ। রিকশা চলতে থাকলো। বৃষ্টির রেশ যেন আরও বাড়ল। ভিজিয়ে জুবুথুবু হয়ে গেল দুজনেই। তারপর থামল না রিকশার গতি কিংবা তাদের প্রতিশ্রুতি। সকাল হতেই আরশিয়া বারবার হাঁচি দিচ্ছে। এই এখন কথা বলতে বলতেও হাঁচি ফেলছে। দেখেছো ঠান্ডা বাঁধিয়ে ফেলেছো? কালকে কোথা থেকে ভিজে এসেছো বলো তো? সাইমা মির্জার কথায় আরশিয়া উত্তর দিতে গেল, আম্মা কালকে আমার সময় হাঁচু। কথার মধ্যে আবারও হাঁচি। আরশিয়া বিরক্ত হলো। সাইমা মির্জা বললেন, হয়েছে, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। যাও গিয়ে গরম পানি বসিয়ে দিয়েছি, ভাপ নাও। আরশিয়া টিস্যু ফেলে রান্নাঘরে পা বাড়ালো। হুট করে কিছু পড়ার শব্দে সাইমা মির্জা ছুটে আসলেন। মেঝেতে আরশিয়া পড়ে আছে। কিছুটা ভয় পেয়ে সবাইকে ডাকলো। মায়ের কণ্ঠ শুনে রিহান দৌড়ে নামলো। তারেক মির্জা বা কেউ নেই বাসায়, আছে শুধু সাইমা আর রিহান। সেও একটু পর বেরিয়ে যেত, কিন্তু জ্বর এসেছে বিধায় আছে। রিহান রান্নাঘরে এসে দেখে আরশিয়ার মাথা তার মায়ের কোলে এবং তার চোখ বন্ধ। অজ্ঞান হয়ে গেছে, পানি নিয়ে আয়। রিহান তাড়াতাড়ি পানি নিয়ে আসলো। চোখে মুখে পানি ছিটিয়ে দিল। রিহান তার গাল নাড়িয়ে ডাকছে, এই আরশিয়া, আরশিয়া। আরশিয়া চোখ খুলল। রিহানের দিকে তাকালো। রিহান ওর হাত ধরে আছে, চোখে মুখে চিন্তার ভাঁজ। আরশিয়া উঠতে গিয়ে হুট করে গড়গড় করে বমি করে দিল। বাম পাশে রিহান থাকার কারণে পুরো শার্ট প্যান্ট বমিতে ভরে গেল। আরশিয়া উঠে বেসিনে গেল। রিহান গিয়ে ওকে ধরলো যেন পড়ে না যায়। আরশিয়া বমি করে যাচ্ছে। সাইমা তার কানের তালু দিয়ে চেপে ধরে আছে। একটু পর আরশিয়ার বমি থামলো। চোখ বন্ধ করলো সে। ওকে ধরে সোফায় বসালো। রিহান চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে বলো তো? তোমার অসুস্থ লাগছে, আগে বলবে না? আরশিয়া দম ফেলে উত্তর দিল, হুট করে শরীর খারাপ লাগতেছিল, সকাল থেকে বেশি, তেমন পাত্তা দেইনি। সাইমা মির্জা একটু ভেবে রিহানকে বলল, ডাক্তারের কাছ থেকে চেক আপ করে নিয়ে আয়, কি হয়েছে জানা যাবে। আরশিয়া শাশুড়ির মুখের দিকে তাকালো। কিছু একটা ভাবলো। সেও হিসাব মিলালো, হয়তো কিছুটা বুঝতে পারলো। শাশুড়ির সন্দেহ ভুল নাকি সঠিক তা জানতে সেও চাই, বিধায় রাজি হলো। বিকেল হতেই আরশিয়াকে নিয়ে নীলার চেম্বারে গেল। আরশিয়াকে দেখে নীলা আনন্দিত হলো। তার জন্য তো জীবনে মিহিরকে পেল। তার পূর্ণতায় আরশিয়ার অবদান অনেকটা। হেসে রিহান আর আরশিয়াকে বলল, আরে তোমরা বসো বসো। দুজনে বসে পড়ল। রিহান প্রথমে জানতে চাইল, মেয়ের ভাই কোথায়? ও তো নেই, একটু আগেই কিছু জরুরি কাজে বেরিয়ে গেল। আস্তে আস্তে সন্ধ্যা হবে। কেন, তোমাদের কি তার সাথে কোনো দরকার? রিহান মাথা নাড়ালো, বলল, না, আমাদের তোমার সাথে দরকার। নীলা জানতে চাইলে তাকে সব খুলে বলে। নীলা সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো। রিহানকে বেরিয়ে যেতে বলে আরশিয়াকে কিছু জিজ্ঞেস করলো। কাঙ্ক্ষিত উত্তর পেয়েও শিওর হওয়ার জন্য চেক করলো। মুহূর্তে তার মুখে হাসি এলো। হাসতে হাসতে রিহানকে ডাকলো। রিহান যেন অপেক্ষায় ছিল। সে ছুটে আসলো, জানতে চাইলো, কি হয়েছে? আরশিয়া নীলার হাসি মুখের দিকে তাকিয়ে আছে।
কি উত্তর দেবে তা জানার আগ্রহে দুজনে জাতক পাখির ন্যায় চেয়ে আছে। নীলা অপেক্ষা শেষ করে দুজনের দিকে তাকিয়ে বলল, কংগ্রাচুলেশনস মিস্টার অ্যান্ড মিসেস মির্জা, আপনারা বাবা মা হতে চলেছেন। রিহান স্তব্ধ হলো, কথা বলতে ভুলে গেল। সে কি ভুল শুনছে এই দ্বিধায়ও পড়ল। আরশিয়া কিছুটা অবাক আবার স্বাভাবিকও। শাশুড়ির সন্দেহ এবং তার ভাবনা মিলে গেল। রিহান আনন্দে বাকহারা হয়ে গেল। ধীর পায়ে আরশিয়ার কাছে আসলো, হুট করে জড়িয়ে ধরল আরশিয়ার বাহু, হাতটা জড়িয়ে রাখলো পেটে। তারা ভুলে গেল নীলার উপস্থিতি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাদের দ্বিতীয় পূর্ণতা এখানে। প্রথম পূর্ণতা পেয়ে যতটা, আজ তার চেয়ে অধিক খুশি আমি। তোমাকে শত কোটি ধন্যবাদ এবং আল্লাহর কাছে শুকরিয়া। এখন শুধু সুস্থ হয়ে তার পৃথিবীতে আসার অপেক্ষা। নীলা ততক্ষণে একটু সময়ের জন্য বেরিয়ে গেল। আরশিয়া রিহানের হাতটা উঁচু করে হাতের পিঠে গাঢ় চুম্বন খেলো, চোখে চোখ রেখে বলল, আমি এবং আমাদের পূর্ণতা নিয়ে নতুন করে সাজাবো আমাদের সংসার। সেই সংসারে খুব শীঘ্রই আগমন হবে একটু দুষ্ট রাজকন্যা কিংবা রাজকুমারের। আমাদের একান্ত রাজ্যে সুখ উল্লাসে কাটাবো বাকি জীবন।